স্টুডেন্ট, আজকে নতুন একটা টপিক আরম্ভ করব। যে তোমাদের বইতে দেখতে পারো কনসিডারেশন বলে একটা টপিক আছে, আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট চলছিল, তার মধ্যে একটা পার্ট কনসিডারেশন। যদিও কনসিডারেশন টপিকটা আমরা ফার্স্ট ক্লাসেই পড়িয়েছিলাম, তোমরা মনে করো বা ফার্স্ট ভিডিওটা খুলে দেখো, দেখো ওখানেই করানো আছে। তো যেহেতু আমি কনসিডার করছি, তাই কনসিডারেশনের জিনিসটা কি আমি আরো একবার বলে দিচ্ছি, ঠিক আছে? কনসিডারেশন আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আইসিএ আইসিএ 1872, মানে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 কত নম্বর ধারায় বলা ছিল? সেকশন 2 সাবসেকশন ডি তে বলা আছে। দেখো কি লেখা আছে, ভালো করে পড়বে। বলছে অ্যাকর্ডিং টু সেকশন 2 সাবসেকশন ডি of the Indian Contract Act 1872, when at the desire of the promisor, কি লিখেছে? when at the desire of the promisor, এটা হচ্ছে, ঠিক আছে? when at the desire of the promisor মানে তোমার প্রমিসারের ইচ্ছা অনুসারে। প্রমিসারের ডিজায়ার মানে ইচ্ছা, প্রমিসারের ইচ্ছা অনুসারে, ঠিক আছে? তো তারপর বলছে দ্য প্রমিসি অর এনি আদার পার্সন। এই এনি আদার পার্সন লতে এনি আদার পার্সন মানে স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার কি বলা হয়? হচ্ছে তোমার থার্ড পার্টি, ঠিক আছে? থার্ড পার্টি। তাহলে কি বলে দিলাম? কনসিডারেশন কাকে বলে? একটা কি বলেছে? লতে বলেছে হোয়েন অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, প্রমিসারের ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে? দ্য প্রমিসি অর এনি আদার পার্সন, প্রমিসি অথবা অন্য কোনো পার্সন, স্ট্রেঞ্জার বা থার্ড পার্টি বলতে পারো, ঠিক আছে? তো কি লেখা আছে? তিনটে পয়েন্ট লিখেছি, ভালো করে দেখবে। হ্যাজ ডান অর অ্যাবস্টেইন ফ্রম ডুইং, হ্যাজ ডান অর অ্যাবস্টেইন ফ্রম ডুইং, এটা হচ্ছে পাস্টে লেখা যায়, পাস্ট, ঠিক আছে? আচ্ছা, ডাস অর অ্যাবস্টেইন ফ্রম ডুইং এটা প্রেজেন্টে লেখা আছে। আর বলছে প্রমিসেস টু ডু অর অ্যাবস্টেইন ফ্রম ডুইং সামথিং সাচ অ্যাক্ট অর অ্যাবস্টিনেন্স অন প্রমিস ইজ কল্ড আ কনসিডারেশন ফর দ্য প্রমিস, এটা হচ্ছে ফিউচারে লেখা আছে, ঠিক? তো ব্যাপারটা বুঝতে পারবেন কি লেখা আছে, আমরা আগের ক্লাসগুলোতেই বলেছি, কোনো রকমের অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? ফার্স্ট ক্লাসে বলা আছে, তো আরো একবার বলে দিচ্ছি জাস্ট। তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 2 সাবসেকশন ডিতে কি বলেছে? হোয়েন অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, প্রমিসারের ইচ্ছা অনুযায়ী দ্য প্রমিসি অর এনি আদার পার্সন, প্রমিসি অর এনি আদার পার্সন কি করবে? প্রমিসি বা এনি আদার পার্সন এই তিনটে কাজ করতে পারে। কি কি? হ্যাজ ডান অর অ্যাবস্টেন ফ্রম ডুইং, মানে তুমি এই কাজটা করেছিলে বা কাজটা করতে বারণ করেছিল, ঠিক আছে? তাহলে এটা পাস্ট হয়ে যাচ্ছে। ডান অর অ্যাবস্টেন ফ্রম ডুইং বলছে এই কাজটা করছো বা কাজটা করতে বারণ করছে, এটা প্রেজেন্ট হয়ে গেল। আর প্রমিসেস টু ডু অর টু অ্যাবস্টেন ফ্রম ডুইং সামথিং ফ্রম ডুইং, এটা মানে কাজটা করবে বা কাজটা করতে বারণ করে, ফিউচার, ঠিক আছে? তো এইটাই, এটা ফিউচার, তার মানে এটাই হচ্ছে তোমার কনসিডারেশন ডেফিনিশন। দেখো, যদি মুখস্থ করতে না পারো, আরো একটা টেকনিক আছে, সেই টেকনিকটা তোমাদের লিখে লিখে পড়াচ্ছি। প্রথম ক্লাস পড়েছি, সুন্দরভাবে বোঝানো হয়েছিল, আমি আরো একবার বলে দিচ্ছি। দেখো, কনসিডার ডেফিনেশনটা মানে আমি কিভাবে মুখস্থ করাচ্ছি। প্রথমে দেখো, হয়ে, দেখো আমি লিখে লিখে দিচ্ছি, মুখস্থ হতে বাধ্য। হয়ে অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, ঠিক আছে? তাহলে এটাই লেখা ছিল ডেফিনেশন। সবার প্রথমে কি লেখা ছিল? হোয়েট অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, এটা হচ্ছে তোমার 1 নম্বর পয়েন্ট মনে রাখার জন্য। তারপর কি লিখছি? দ্য প্রমিসি অর এনি আদার পার্সন, অর এনি আদার পার্সন, এনি আদার পার্সন মানে লতে কি বলেছি? স্ট্রেঞ্জার বা থার্ড পার্টি। 2 নম্বর এটা। 3 নম্বর দেখো লিখছি সুন্দর করে, হ্যাজ ডান অর অ্যাবস্টেন ফ্রম ডুইং, হ্যাজ ডান অর অ্যাবস্টেন ফ্রম ডুইং, বলছে প্রথম পয়েন্ট, এটা 1 নম্বর পয়েন্ট মনে রাখার টেকনিকটা দেখো। 1 নম্বর পয়েন্ট, হোয়েন অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার। 2 নম্বর পয়েন্ট, দ্য প্রমিসি অর এনি আদার পার্টি। 3 নম্বর পয়েন্ট, এটা পাস্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাস্ট কনসিডারেশন, হচ্ছে হ্যাজ ডান
or abstain from doing 4 নম্বর পয়েন্ট লিখবে or does or abstain from doing or does or does or abstain from doing এটা 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর or promises to do or promises to do or abstain from doing or abstain from doing something ঠিক আছে, এটা 5 নম্বর পয়েন্ট হলো। 6 নম্বর পয়েন্ট লেখো such act abstinence such act কমা দিয়ে লেখো abstinence or promise ঠিক আছে। লাস্ট পয়েন্ট লিখবে লাস্ট is called consideration for promise দেখো কি লিখলাম, কটা পয়েন্ট লিখলাম দেখো, এটা 6 আর এটা 7, 7টা পার্ট। আমি যে কনসিডারেশন ডেফিনেশনটা পড়লাম না, সেটাকে ছোট ছোট টুকরো করে দিলাম তোমার ডেফিনেশন মুখস্থ করার জন্য। তাহলে কি বললাম, when at the desire of the promisor, 2 নম্বরে the promisee or any other party মানে স্ট্রেঞ্জার মানে থার্ড পার্টি, 3 নম্বরে has done or abstain from doing মানে past or does or abstain from doing ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট or promises to do or abstain from doing something এটা ফিউচার। such an abstinence or promise is called consideration for promise। তাহলে বলতে পারি এই 7টা ছোট 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 টুকরে আমি তোমাকে ভেঙে দিলাম। এরপর তোমার ডেফিনেশন মুখস্থ হবে না, এটা তো হতেই পারে না। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, আমি আবার বলে দিলাম। তার মানে মাথায় রাখতে হবে তোমাকে, তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে কনসিডার কাকে বলে, ডিজায়ার অফ দ্য প্রমিসার ঠিক আছে, প্রমিসি অর এনি আদার পার্টি ঠিক আছে, তারপর হ্যাজ ডান অর অ্যাবস্টেন ফ্রম ডুইং মানে কাজটা করেছিলে বা বারণ করেছিল, তারপর অর ডাজ অর অ্যাবস্টেন ফ্রম ডুইং কাজটা করছো বা কাজটা করতে বারণ করছো প্রেজেন্ট, অর প্রমিসেস টু ডু অর অ্যাবস্টেন ফ্রম ডুইং সামথিং কাজটা করবে বা কাজটা করতে বারণ করবে ফিউচার। সাচ অ্যাক্ট মানে অ্যাক্টিভিটিস, অ্যাবস্টিনেন্স অর প্রমিস ইজ কল্ড কনসিডারেশন ফর দিস। তাহলে আশা করি বুঝতে পারলে। আমি তোমাদের কি বললাম ডেফিনেশনটা পড়ে দিলাম, আগেও পড়া ছিল তবু আরো একবার বলে দিলাম। এবার দেখো 3টে উদাহরণ তোলা হয়েছে। এ এগ্রি টু সেল নর্মাল ব্যাপার এ এগ্রি টু সেল হিজ হাউস টু বি ফর রুপিস 50 lakhs। এ তার বাড়িটা বি কে বিক্রি করতে 50 লাখ টাকায়। তাহলে এর কাছে কনসিডারেশন কি, এর কাছে কনসিডারেশনটা কি, এ বি কে বাড়িটা দেবে, এর কনসিডারেশন বাড়ি আর বি 50 লাখ টাকা দেবে, বির কনসিডারেশন 50 লাখ। তাহলে বোঝা গেল এ এগ্রিমেন্ট করেছে বির সঙ্গে, বলছে আমি আমার বাড়িটা তোমাকে 50 টাকা বিক্রি করতে। দ্য কনসিডারেশন অফ বি বলছে দ্য কনসিডারেশন ফর বিস প্রমিস টু পে মানে বির কনসিডারেশনটা কি, বির কনসিডারেশনটা কি, বির কনসিডারেশন বি প্রমিস করেছে পে করবে 50 লাখ টাকা, আর এর কনসিডারেশনটা কি এ বাড়িটা দেবে ঠিক আছে। তাই লিখেছি দ্য কনসিডারেশন ফর বিস প্রমিস টু পে ইকুয়াল টু এস প্রমিস টু সেল দ্য হাউস। বুঝতে হবে কিন্তু
এ কি প্রমিস করেছে? বাড়ি দেবে। আর বি প্রমিস করেছে কি? 50 লাখ টাকা দুটো তো ইকুয়াল। তাই বলেছে দ্য কনসিডারেশন ফর বিস প্রমিস টু পে। বি বি প্রমিস করছে, 50 লাখ টাকা পে করবে, আর এ প্রমিস করছে কি? এটা বিক্রি করবে। এই দুটো equal। এটাই হচ্ছে কনসিডারেশন। and consideration for A promise to sell, মানে এ প্রমিস করেছে সেল করবে বাড়িটা, ঠিক আছে, আর বি প্রমিস করেছে কি 50 লাখ টাকা দেবে। ইন শর্ট the house and relax will be considered in this case। তার মানে এখানে কনসিডারেশনটা কি? 50 লাখ টাকা এবং বাড়ি। 2 নম্বর উদাহরণ দেখো। কোন রকমের কোনো কঠিন নেই, আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে। বলছে এক্স প্রমিসেস টু ডেলিভার হিজ গুডস টু ওয়াই। এক্স প্রমিস করেছে গুডস ডেলিভার করবে ওয়াই কে, ঠিক আছে, এন্ড ওয়াই প্রমিস করেছে এই ডেলিভারির জন্য 1000 টাকা পে করবে, ঠিক আছে, সিম্পল কোশ্চেন। ইন দিস কেস দ্য কনসিডারেশন ফর ইচ অফ দিস প্রমিসেস, ঠিক আছে, কত? 1000 টাকা আর গুডস, ঠিক আছে, 1000 টাকা আর গুডস, হুইচ উইল বি ডেলিভার বাই ওয়াই এক্স টু ওয়াই। বুঝতে পারছো তো ব্যাপার? সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার। তো এখানে বলেছে যে ধরো আরো একটা উদাহরণ যদি আমি তোমাকে বলি, ধরো তুমি উদাহরণটা লিখে লিখে বোঝাই, তাহলে তুমি বুঝতে পারবে। আগেও বলেছে না বলার কিছু নেই, না বোঝার কিছু নেই। এম এম একটা পার্ট আর এ একটা পার্ট, ঠিক আছে, এ, ঠিক আছে, এম এর কাছে এম এর একটা বাড়ি আছে। এম এর বাড়িটা ও এ কে বিক্রি করতে চাই 20 লাখ, 20 লাখ টাকায় বিক্রি করতে চাই। তার মানে তাহলে এম কি বলেছে? এম তার বাড়িটা এ কে বিক্রি করবে, তাই তো? তাহলে কত টাকার বিনিময়ে বিক্রি করবে? 20 লাখ টাকার বিনিময়ে বিক্রি করতে রাজি হল। মানে বুঝতে পারছো? এম এ কে একটা অফার দিল, আমার একটা বাড়ি আছে, আমার বাড়িটা তোকে বিক্রি করতে 20 লাখ টাকার বিনিময়ে। তাহলে এখানে এখানে এম এর কনসিডারেশনটা কি? এম এর কনসিডারেশনটা কি? 20 লাখ টাকা। এম এর কনসিডারেশনটা কি? 20 লাখ টাকা। আর তোমার এর কনসিডারেশনটা কি? বাড়িটা। তো বুঝতে পারছো না? তাহলে এম বাড়িটা একে দেবে, এম বাড়িটা একে দেবে, তার প্রতিদানে কি পাবে? 20 লাখ টাকা, ঠিক আছে। আর এ যেহেতু এম কে 20 লাখ টাকা দেবে, তার প্রতিদিনে কি পাবে? বাড়িটা। তাই এখানে এই সুন্দর সুন্দর উদাহরণগুলো দেওয়া হয়েছে। 3 নম্বর উদাহরণ কি দিয়েছে? এক্স ওজ ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই এর কাছে 10,000 টাকা পাবে। ওয়াই প্রমিস করেছে এক্স কে, বলছে তুমি আমার বিরুদ্ধে ফাইল করো না, কেস ফাইল করো না, তুমি আমার বিরুদ্ধে কেস ফাইল করো না আগামী 1 বছর, আগামী 1 বছর। এক্স এগ্রি করেছে, ঠিক আছে, কিন্তু আমাকে 500 টাকা এক্সট্রা দিতে হবে। In this case, the consideration for each promises to pay extra 500 টাকা আর not file the show, ঠিক আছে, বাইরে আলাদা আলাদা। তাহলে বোঝা গেল। তাহলে কনসিডারেশন কাকে বলে আমি আগের ক্লাসে, মানে প্রথম ক্লাস খুব ডিটেলসে বুঝিয়েছিলাম। আমি আজকে জাস্ট একটু রিকল করে দিলাম, কারণ তোমরা তো কনসিডার হচ্ছে। উদাহরণটা বুঝিয়েছি। আমি আগেও বলেছিলাম, যখন প্রীতি আর জলির উদাহরণটা মনে করো। প্রীতির কাছে একটা আইফোন আছে, প্রীতি আইফোনটা জলিকে বিক্রি করতে চায় 50,000 টাকার বিনিময়ে, ঠিক আছে। তাহলে প্রীতি যে আইফোনটা জলিকে বিক্রি করবে, তার বদলে জলি থেকে কি পাবে? 50,000 টাকা। তাহলে প্রীতির কনসিডার কত হলো? 50,000 টাকা। আর জলি যে প্রীতিকে 50,000 টাকা দেবে, তাহলে জলির কনসিডারটা কি? স্যার আইফোন। এই তো সিম্পল ব্যাপার। এবার আমরা পড়বো, দেখো লিখে লিখে পড়বো, লিখে লিখে পড়বো রুলস অফ কনসিডারেশন। অলরেডি এখানে যে আমরা যদি ডেফিনিশনটা ভালো করে মনে রাখতে পারি, তাহলে কিন্তু ওখান থেকে তোমার রুল বেরিয়ে আসবে, ঠিক আছে। তো চলো আমরা লিখি রুল অফ কনসিডারেশন। দেখো, খাতা খোলো, খাতা খোলো। লিগাল রুলস লেখো, লিগাল রুলস অফ কনসিডারেশন। কি পড়বো? কনসিডারেশনের লিগাল রুল গুলো পড়বো, ঠিক আছে, লিগাল রুল গুলো পড়বো। তো সিম্পল ব্যাপার, মানে এই জিনিসটা কি বলছে? কোন কনসিডারেশনকে, ওই যেমন আমরা কন্ট্রাক্ট পড়িয়েছিলাম, কন্ট্রাক্টের লিগাল রুল, অফারের লিগাল রুল, অ্যাকসেপ্টেন্সের লিগাল রুল পড়েছিলাম, ঠিক সেরকমই কনসিডারেশনের লিগাল রুল পড়াবো, ঠিক আছে। তো কোন কনসিডারেশনকে
লফুল কনসিডারেশন হতে গেলে কোনো কনসিডারেশনকে লফুল কনসিডারেশন হতে গেলে, ঠিক আছে, সবকটা লিগাল রুল ফুলফিল করতে হবে। এমন হলো না দেখো তো ম্যাক্সিমাম লিগাল রুল ফুলফিল করলে একটা বা দুটো ফুলফিল করলে না, তাহলে কিন্তু তাকে ভ্যালিড কনসিডারেশন বলবে। তাহলে কোনো কনসিডারেশনকে তখনই আমরা লফুল কনসিডারেশন বলবো বা ভ্যালিড কনসিডারেশন বলবো, ঠিক আছে, যখন কনসিডারেশনের যতগুলো লিগাল রুল আছে সবকটা লিগাল রুল ফুলফিল করবে, ঠিক আছে, তখনই আমরা সেই কনসিডারেশনকে লফুল কনসিডারেশন বলবো বা ভ্যালিড কনসিডারেশন বলবো। তো প্রথম পয়েন্ট লিখবো আমরা রেড কালি দিয়ে লিখছি ফার্স্ট পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট লেখো কনসিডারেশন মাস্ট বি, লেখো কনসিডারেশন মাস্ট বি, consideration must be, ঠিক আছে, at the desire of the commission, at the desire of the commission। মনে করো আমি যে ডেফিনেশন লিখলাম, ডেফিনেশন এই কথাটা লেখা ছিল ডিজায়ার অফ দ্য কমিশন, when at the desire of the commission, হ্যাঁ স্যার লেখা ছিল সবার প্রথমে ডেফিনেশনে, সবার প্রথমে দেখো না আরে দেখো তো আরে একটু তো দেখো কি লেখা ছিল, when at the desire of the commission। তাহলে তো তোমাকে যখনই বলবে লিগাল রুলস অফ কনসিডারেশন, সবার প্রথম পয়েন্ট কি হবে, আমাদের ডেফিনেশনে ফার্স্ট লাইন কি লেখা ছিল, ফার্স্ট কি লেখা ছিল, প্রথম কোন 1 নম্বর এটাই লিখবে কনসিডারেশন মাস্ট বি এট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, ডিজায়ার অফ দ্য প্রমিসার। তাহলে কনসিডারেশন অবশ্যই প্রমিসারের ইচ্ছা অনুযায়ী নিতে হবে। কার ইচ্ছা অনুযায়ী? প্রমিসারের। লিখো কনসিডারেশন মাস্ট বি এট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার। তাহলে হাইলাইট করো, হাইলাইট দেখো হাইলাইট করে দিচ্ছি ডিজায়ার অফ দ্য প্রমিসার, এটা হাইলাইট মনে রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে। তাহলে কি লিখলাম, প্রথম পয়েন্ট লিখলাম কনসিডারেশন মাস্ট বি এট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, মানে কনসিডারেশন হতে হবে কি প্রমিসারের ডিজায়ার, কি হতে হবে বলতে পারো, ডিজায়ার মানে কি ইচ্ছা, কনসিডারেশন অবশ্যই প্রমিসারের ইচ্ছা অনুযায়ী হতে হবে। লিখো নিচে লিখো এনি এক ডান, লিখলাম এনি এক ডান কমা, ঠিক আছে, উইথ আউট, এমন যদি মানে এরকম যদি কোনো কাজ করা হয়, উইথ আউট, ঠিক আছে, এনি রিকোয়েস্ট, উইদাউট এনি রিকোয়েস্ট মানে অনুরোধ ছাড়া যদি কাজ করা হয়, উইদাউট এনি রিকোয়েস্ট, ঠিক আছে, অর ভলেন্টিয়ারি, ধরো এমন কোনো কাজ করা হলো, কোনো অনুরোধই করেনি, রিকোয়েস্টই করা হয়নি তো এমন কোনো কাজ করা হলো, বা ভলেন্টিয়ারি নিজের ইচ্ছায় করলে, এক তো বললাম বিনা অনুরোধ, দেখো আমি বাংলা বললাম বিনা অনুরোধ, ইংলিশটা শোনো না, উইদাউট এনি রিকোয়েস্ট যদি কোনো কাজ করা হয়, বা বা ধরো ভলেন্টিয়ারি কোনো কাজ করলো, ভলেন্টিয়ারি মানে নিজের ইচ্ছায় কোনো কাজ করলো, কাজ করতে বলাই হয়, এরো দিয়ে লেখো ডু নট কনস্টিটিউট a valid consideration, ঠিক আছে, তাকে ভ্যালিড কনসিডারেশন বলবে না। তার মানে কি বললাম, তোমাকে যদি কখনো জিজ্ঞাসা করে আচ্ছা তুমি বলো দেখি কনসিডারেশন একটা লিগাল রুল বলো, কি বলবে, বলবে ডিজায়ার অফ দ্য প্রমিসার, ডিজায়ার অফ দ্য, তাই লেখা আছে কনসিডার মাস্ট বি এট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, কনসিডারেশন অবশ্যই প্রমিসারের ইচ্ছা অনুযায়ী হতে হবে, হতে হবে, ঠিক আছে। তুমি ধরো এমন কোনো কাজ করলে যেটা কোনো রিকোয়েস্টই করেনি করতে, বা ইচ্ছা কাজটা করলে, এটাকে এটা কখনোই ভ্যালিড কনসিডারেশনের মধ্যে পড়ে না, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কি বললাম, তো আমি এটাই বলতে চাইছি প্রমিসার কোনো রিকোয়েস্টই করে না, বলছে প্রমিসারের রিকোয়েস্ট ছাড়া, বা বলতে পারো প্রমিসার রিকোয়েস্টই করেনি, তুমি এমন কোনো কাজ করে দিয়েছো, বা তোমার নিজের ইচ্ছায় কোনো কাজ করেছো, তুমি তোমার নিজের ইচ্ছায় কাজ করেছো, বা ধরো বলতে পারো থার্ড পার্টি মানে ওই যেটা বলে স্ট্রেঞ্জার বলেছিল না, থার্ড পার্টি, এনি আদার পার্টি, থার্ড পার্টি, স্ট্রেঞ্জারের কথা মতো তুমি যদি কোনো কাজ করো,
ঠিক আছে, কাজ করলে বা কাজ করা থেকে স্টপ অ্যাবস্টেন হয়ে গেলে, অ্যাবস্টেন বিরত থাকলে ঠিক আছে, তো এটাকে কিন্তু কনসিডারেশন করা যায়। ঠিক আছে, আমরা উদাহরণ, খুব সুন্দর সুন্দর উদাহরণ আমাদের তৈরি করা আছে, খুব সুন্দর সুন্দর উদাহরণ তৈরি করা আছে। আমি ক্লাসে উদাহরণ বলছি, মন দিয়ে শুনবে। ঠিক আছে, অন্য ব্যাচে যে করেছিলাম সেখানেও বলেছিলাম এই উদাহরণ, আবার আবার এখানেও উদাহরণ বলছি। দেখো, একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণের নাম দিচ্ছি একটা কোয়েল আর একটা হচ্ছে তোমার দোয়েল। একটা কোয়েল আর একটা দোয়েল। ঠিক আছে, একটা কোয়েল আর একটা দোয়েল। তো মাথায় রাখবে। তো ধরো দোয়েলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আচ্ছা গুরুত্বপূর্ণ জিনিসের নামটাই বলি কি, এখনকার দিনে গুরুত্বপূর্ণ জিনিস কি, স্মার্টফোন। স্মার্টফোন, দোয়েলের ফোনটা, দোয়েলের একটা স্মার্টফোন আছে। স্মার্টফোন, সবারই থাকে স্মার্টফোন, দোয়েলের একটা স্মার্টফোন আছে। তো দোয়েলের স্মার্টফোন কি ফোন আমি একটু বলে দিই, আইফোন, অ্যাপেলের ফোন। ঠিক আছে, আইফোন 15, আইফোন 15। এবার আইফোন 15টা যেন ট্রেনে পড়ে গেছে, আইফোন 15টা ড্রেনে পড়ে গেছে। কিন্তু এই আইফোন 15টা যে ড্রেনে পড়ে গেছে, এবার কোয়েল, কোয়েল ওই ফোনটা তুলে দিয়েছে। ঠিক আছে, কোয়েল আইফোন 15 পড়ে গেছে, এবার কোয়েল ওই ফোনটা তুলে দিয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো পড়ে গেছে, কোয়েল তুলে দিয়েছে। এবার দেখো, কিন্তু কোয়েল যে এই ফোনটা তুলেছে, দোয়েল কি, দোয়েল কি কোনো রিকোয়েস্ট করেছিল কোয়েলকে যে তুমি এই ফোনটা তুলে দাও? না স্যার, করেনি তো। কোয়েলকে তো কোনো রিকোয়েস্ট করেনি, কোয়েল তো নিজের ইচ্ছাই করেছে। তো নিজের ইচ্ছাই করেছে। তো যদি প্রমিসারের ইচ্ছা অনুসারে, মানে আমি কি বলেছিলাম, প্রমিসারের ইচ্ছা অনুযায়ী যদি কাজ করে, প্রমিসারের ইচ্ছা অনুযায়ী হতো, কি লেখা ছিল, একটা ডিজায়ার অফ দ্য প্রমিসার। তো প্রমিসারের ইচ্ছা অনুযায়ী কাজটা করতো, তাহলে বলতে পারতাম এটা ভ্যালিড কনসিডারেশন। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কি কোয়েলকে কি বলেছিল ফোনটা তুলে দে? না স্যার, ও তো নিজের ইচ্ছাই করেছে, ও তো নিজে নিজে ভলেন্টিয়ারি করেছে। তাই তাই কোয়েল যে এই কাজটা করেছে, তো এর জন্য কিন্তু দোয়েলের কাছ থেকে কিছুই পেতে পারে না, কিছুই পেতে পারে না। ঠিক আছে, তাহলে মনে থাকবে তো? তাহলে আমি আবার বলছি, দোয়েলের একটা আইফোন ছিল, আইফোন 15 ধরো জলে পড়ে গেছে বা ট্রেনে পড়ে গেছে। ঠিক আছে, তো কোয়েল দেখো, কোয়েল কোয়েল ওটাকে বাঁচিয়ে দিয়েছে, কোয়েল বাঁচিয়ে দিয়েছে। ঠিক আছে, তো মানবিকতার খাতিরে অ্যাজ আ হিউম্যান, তো ও বাঁচিয়ে দিয়ে ফোনটা বাঁচিয়ে দিয়েছে, ফোনটা বাঁচিয়ে দোয়েলকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তবে এই কাজটা করতে কি কোয়েলকে কি দোয়েল বলেছিল, রিকোয়েস্ট? না স্যার। কোয়েল তাহলে কেন করলো? নিজের ইচ্ছাই করলো, নিজের ইচ্ছাই করে ভলেন্টিয়ারি করলো। ঠিক আছে, তো তো এর জন্য কোয়েলকে দোয়েলের কাছে কিছু পেতে পারে না। তো আশা করি বুঝতে পারলে, এটা হচ্ছে লিগাল ট্রাভার্স। এরপরে যে উদাহরণটা দেবো, খুব ফেমাস একটা এক্সাম্পল, আমরা এই এক্সাম্পলটা মেনলি করবো কেস স্টাডি। কেস স্টাডি, কেস স্টাডিটা কি, দেখো রেড কালি দিয়ে লিখছি কেস স্টাডি। দুর্গা প্রসাদ, ঠিক আছে, দুর্গা প্রসাদ, ঠিক আছে, দুর্গা প্রসাদ ভার্সেস, দুর্গা প্রসাদ ভার্সেস বলদেও। এই কেসটা, এটা কত হচ্ছে, 1980। ঠিক আছে, তো আমরা কেস স্টাডি করবো, কি সুন্দরভাবে করবো, দেখো ভালো করে শোনো। কেস স্টাডি করতে গেলে, যে কিছু কেস স্টাডি করতে গেলে তার কিছু কিছু রুল আছে, বেসিক রুল নেই, অর্থাৎ কেস স্টাডির নাম। ঠিক আছে, কেস স্টাডির নামটা, তারপর পড়বো আমরা কি, স্টোরি। অর্থাৎ এই যে লিখলাম না দুর্গাপ্রসাদ ভার্সেস বলডিও 1980, স্টোরিটা কি ছিল, কি কেন এই কেসটা কোর্টে উঠেছিল, তার গল্পটা বলো, স্টোরিটা কি ছিল। তার উপর প্লেনটিফ। স্যার প্লেনটিফ মানে কি? প্লেনটিফ মানে কে কেসটা করবে, কেস ফাইলটা করবে কি, কেস ফাইলটা কে করবে। ঠিক আছে, কেস ফাইলটা কে করবে। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, এই যে সামনে যে এই যে লিখেছি না, এই যে মামলাটার নাম দুর্গাপ্রসাদ ভার্সেস বলডেও, এই দুর্গাপ্রসাদ বলডেওর মধ্যে সামনে কি আছে, দুর্গাপ্রসাদ। তার মানে কেস ফাইল কে করবে, যখনই আজকের পর থেকে যখনই কোনো কেসটাই দেখবে এটা ভার্সেস এটা, আগে যার নাম লেখা থাকে সেই মামলা করে। কার বিরুদ্ধে মামলা করবে, পরে যে লেখা থাকে তার বিরুদ্ধে, এর বিরুদ্ধে মামলা করবে।
এই বল দেওয়ার বিরুদ্ধে মামলা করেছে কে? দুর্গা প্রসাদ। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এটাকে বলে প্লেন্টিফ কি? প্লেন্টিফ কাকে বলে? প্লেন্টিফ কোনটা? এখানে প্লেন্টিফ বলতে দুর্গা প্রসাদ। প্লেন্টিফ মানে যে কেস করে, যে কেস করে তাকে প্লেন্টিফ বলে। এখানে দুর্গা প্রসাদ কেস করছে। আর কি জাজমেন্ট, কোর্টে জাজ কি জাজমেন্ট দিয়েছিল সেটা পড়তে হবে, ঠিক আছে তো? তাহলে কেসটার নাম করলাম প্রথমে, কেসটার নামটা পড়বো, তারপর কেসের স্টোরিটা কি ছিল এটা ভালো করে পড়বো, তারপর কে কেস করতে পারে ওটা পড়বো, তারপর পড়বো আমরা জাজমেন্ট। খুব সুন্দর লাগবে যে উদাহরণটা দিচ্ছি, উদাহরণটা দিচ্ছি দেখো। এটা একজন লোক কে স্যার? স্যার ইনি কে? এই ভদ্রলোকটা কে? এই ভদ্রলোকটা আমাদের, ঠিক আছে, আমাদের দুর্গা প্রসাদ। দুর্গা প্রসাদ বাবু, দুর্গা প্রসাদ লিখলাম, শর্টে লিখলাম ডিপি। আরে ডিপি মানে ডায়মন্ড প্লাজা বোঝো না, ডিপি। ডিপি ডিপি বা প্রোফাইল পিকচার বোঝো না, ঠিক আছে? ডিপি মানে দুর্গা প্রসাদ, এটা হচ্ছে দুর্গা প্রসাদ, ঠিক আছে? আর একটা পার্সন, স্যার এটা কে? বলবো বলবো। আর একটা পার্সন, স্যার এটাই বা কে? সব বলবো, সব বলবো। এটা কে? এটা হচ্ছে, এটা কে জানো? এটা হচ্ছে, এটা লিখছি, এই ভদ্রলোকটার নাম কি? কালেক্টর। এটা হচ্ছে কালেক্টর, ঠিক আছে? এইবার দেখো, এইবার দেখো স্যার এটা কে? এটা আমি বলছি, এটা ধরো আমি এরকম একটা বড় করলাম, এটা ধরো একটা মার্কেট, এটা একটা মার্কেট, কি এটা? মার্কেট। মার্কেটটাকে রেনোভেট করতে হবে, মার্কেটটাকে রেনোভেট করতে হবে, মার্কেটটাকে রেনোভেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমি আমাদের উদাহরণে পার্টি কে কে আছে ভালো করে শুনবে। এই যে, এই যে এটাতে একটা পার্সন আঁকলাম, দেখতে পেলেন পার্সনটা আঁকলাম, এই পার্সনটার নাম হচ্ছে বলদেও, ঠিক আছে? এই পার্সনটার নাম বলদেও। তাহলে আর আমাদের উদাহরণে কি কি রাখলাম? আমি তিনজন পার্সনকে এঁকেছি, একটা পার্সন কালেক্টর, একটা পার্সন দুর্গা প্রসাদ, আর একটা পার্সন বলদেও, ঠিক আছে? স্যার দুর্গা প্রসাদটা কে? আর বলদেওই বা কে? দেখো, এটা তো আমি মার্কেটে গেছি, মার্কেটে না অনেকগুলো দোকান আছে, তো ছোট ছোট দোকান আছে, একটা দুটো এরকম অনেক দোকান আছে, অনেক এরকম প্রচুর দোকান আছে মার্কেটে, প্রচুর দোকান আছে। দেখেছো তো প্রচুর মার্কেট হয় যে, আমাদের ধরো এখানে নাগের বাজার আছে, বা ধরো কোথাও বড় বাজার আছে, বা শ্যামবাজার, মানে বড় কোনো মার্কেট, ঠিক আছে? নিউ মার্কেট, এরকম মার্কেট আছে। তো মার্কেটটা রেনোভেট করতে হয়, মার্কেটটা আমার পুরো ঠিক করতে হবে, ঠিক আছে তো? তো এই ঠিক করতে হচ্ছে, তাহলে যে ঠিক করতে হবে স্যার কোন, মানে দেখো না, দেখো ব্যাপারটা বলি, পুরো মার্কেটের, এত বড় মার্কেটের দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, তো নিশ্চয়ই কোনো একজন লোককে দেবে, মানে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়? এরকম বড় কাজের দায়িত্ব দেওয়া হয় কন্ট্রাক্টরদের, কন্ট্রাক্টরকে দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ দুর্গা প্রসাদ জানো আমাদের উদাহরণে কি? দুর্গা প্রসাদ হচ্ছে একজন কন্ট্রাক্টর। এই কাজের দায়িত্বটা কে দেবে? এই কাজের দায়িত্বটা কে দিয়েছে? এই দেখো কালেক্টর, কালেক্টর বাবু, কালেক্টর বাবু একজন কন্ট্রাক্টরকে খুঁজে বের করেছে, ধরো চোখের সামনে কন্ট্রাক্টর আসলো কে? দুর্গা প্রসাদ। দুর্গা প্রসাদকে বলেছে এখানে একটা মার্কেট আছে, মার্কেটটা তোমাকে রেনোভেট করতে হবে, এই মার্কেটটা রেনোভেট করতে হবে। তাহলে কে বলেছে? কার ইচ্ছা অনুযায়ী, কার কথা মতো এই কাজটা করছে? দুর্গা প্রসাদ এই কাজটা করবে কার কথা মতো, ঠিক আছে? এই রেনোভেশনের কাজটা করে আমি এখানে লিখে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। লিখছি অ্যাট দা desire of the collector, at the desire of the collector। তাহলে তার মানে কি? এই যে পুরো মার্কেটটা রেনোভেট করবে, রেনোভেট করবে কার কথা মতন করবে? দুর্গাপ্রসাদ কার? কালেক্টরের কথা মতন এই মার্কেটটাকে ওকে রেনোভেট করতে হবে, ঠিক আছে? এবার এই মার্কেটে প্রচুর দোকান আছে, ঠিক আছে? এবার একটা বিশাল বড় দোকান আছে, সেই দোকানটা, বিশাল বড় দোকান, কিসের দোকান আমি সব জানলাম। তো ওই দোকানটার মালিক ধরো বলতো, তো দেখো কন্ট্রাক্টর খুব সুন্দর কাজ করছে, ওয়ার্ল্ড এসে ওর সঙ্গে কথা বলে খুশি হয়ে কাজ করা দেখে, বলে বাহ, খুব কাজ করছো, খুব ভালো কাজ করছো, মার্কেট রিনোভেট করছো, খুব ভালো কাজ করছো। বলদেও তখন একটা কথা বললো দুর্গাপ্রসাদ বাবুকে, কি করলো বলদেও? দুর্গাপ্রসাদ বাবু একটা কথা বলতে ওরা একটা প্রমিস করলো, একটা প্রমিস করলো বলদেও বাবু দুর্গাপ্রসাদ বাবুর কাছে একটা প্রমিস করলো। স্যার কি প্রমিস করলো বলুন না, সে শুনতে ইচ্ছা করছে, প্রমিসটা বলুন না কি করলো। বলদেও বলেছে মার্কেট তো রেনোভেট করছো, রেনোভেট হয়ে গেলে আমাদের ব্যবসা আবার নতুন করে ওপেন হবে, ব্যবসা ভালো বিজনেস করছি, মানে আমার দোকান ভালোই দোকান, তো আমার ব্যবসায় যত টাকা প্রফিট কামাবো, যত টাকা প্রফিট কামাবো আমার দোকান থেকে, তার একটা পার্সেন্টেজ, তার একটা ফিক্সড পার্সেন্টেজ তোমাকে দিয়ে দেবো,
এই কথাটা কে বলেছিল? এই কথাটা কে বলেছিল? বলদেও কাকে বলেছিল? কন্ট্রাক্টরকে বলেছিল। এইবার দেখো শোনো, মার্কেটের কাজ কমপ্লিট। মার্কেট খুব সুন্দর রেনোভেট হয়ে গেছে। সবাই সবার ব্যবসা ভালো মতো রান করে দিয়েছে। এবার দুর্গাপ্রসাদ বাবু বলদেওর কাছে চলে গেছে। তো বলদেও দুর্গাপ্রসাদ বাবুকে দেখে বললো, আসো আসো দোকানে বসো। দোকানে বসলো। তো বললো তো পাশের দোকান নিয়ে চা নিয়ে আসলো, চা বিস্কুট খাওয়ালো। তখন দুর্গাপ্রসাদ বলদেওকে বলছে, মনে আছে কি বলেছিলে যখন আমি মার্কেট রিনোভেটের কাজ করছিলাম? যে হ্যাঁ। বলছে কি বলেছিলাম? বলছে যে আমাকে তোমার মানে আমার দোকান, তোমার দোকানে যা প্রফিট হবে তার একটা ফিক্স আমাকে দেবে। এই কথাটা আমি টাকা দিতে গেছি। আমি মানে কি দুর্গাপ্রসাদ বলদেবকে টাকা দিতে গেছে। বলদেব টাকা দিতে অস্বীকার করেছে। এবার দুর্গাপ্রসাদ বাবু কোর্টে কেস করে দিল বলদেওর নামে। দুর্গাপ্রসাদ বাবু কোর্টে বলদেওর নামে কেস করে দিল। তো কোর্টে বিচারপতি মানে জাজমেন্ট কি আসলো জানো? জাজমেন্ট এটাই আসলো, দুর্গাপ্রসাদ বাবু কোনো রকমের কোনো টাকা পাবে না। কোনো রকমের কোনো টাকা পয়সা পাবে না। কেন পাবে না স্যার? কেন পাবে না? কারণ এই যে এই যে পুরো মার্কেট রিনোভেটের কাজটা যে দুর্গাপ্রসাদ বাবু করেছে বলদেওর কথা মতো করেছে? না স্যার, না স্যার, বলদেওর কথা মতো করেনি। কার কথা মতো করেছে? কন্ট্রাক্টরের কথা মতো করেছে। তাই টাকাটা পাবে না। তো এই হচ্ছে কেসটা, এটাই ছিল। এটাই আছে, কিছু নেই, কিচ্ছু লেখা নেই। দেখো আমাদের নোটটা পড়ো না, নোটটা পড়ো, কি সুন্দর সুন্দর নোট তৈরি করা আছে দেখো। Consideration must be at the desire of the promisor. Consideration must be moved at the desire of the promisor. Voluntary act or an act without any request does not constitute a valid consideration. এটাই তো বললাম এতক্ষণ ধরে, চিল্লিয়ে চিল্লিয়ে এটাই বললাম। However, it is not necessary that promisor should benefit by the consideration. এই কনসিডারেশন থেকে যে প্রমিসার মানে যে কন্ট্রাক্টর যে বেনিফিটেড হবে এরকম কোনো কথা নেই। When moving at the instance of a third party, it cannot constitute valid consideration. এটা থার্ড পার্টি থেকে যদি আসে তাহলে এটা কিন্তু ভ্যালিড কনসেপ্টের মধ্যে আসে না। বাট কনসিডারেশন ফর দ্য বেনিফিট অফ এ থার্ড পার্টি ইজ ভ্যালিড। হ্যাঁ, এখান থেকে থার্ড পার্টি বেনিফিট পেতে হবে। ঠিক আছে, এটা বলেছে। বেসিক একটা ডিফারেন্স দিয়েছে, দেখো সিম্পল একটা উদাহরণ দিয়েছি। এ এগ্রি টু সেল হিজ বুকস টু বি। এ এগ্রি করেছে বির বইগুলো বেচে দেবে 100 টাকায়। বি প্রমিস করেছে, ঠিক আছে 100 টাকা, তাহলে বোঝো না, এ এগ্রি টু সেল হিজ বুকস, ঠিক আছে, টু বি মানে এ তার বইগুলো বি কে বিক্রি করবে 100 টাকায়। বি প্রমিস করেছে কি 100 টাকা দেবে, ইজ দ্য কনসিডারেশন ফর এ প্রমিস টু সেল হিজ বুকস, আর এস প্রমিস টু সেল হিজ বুকস ইজ দ্য কনসিডারেশন ফর বিস প্রমিস টু পে। ওই একই কথা বললাম, আরে ভাই এর বইগুলো তার বইগুলো বি কে বিক্রি করবে 100 টাকা। তাহলে এর কনসিডার 100 টাকা আর বির কনসিডার তোমার বই। এটাই তো লিখেছি। আর যে কেস স্টাডির উদাহরণ, কেস স্টাডির উদাহরণ তোমাকে কি বলবো ভাই, এটাই তো পড়ালাম তোমাকে কেস স্টাডি, এটাই দেখে দেখে নাও না, দেখে নাও না। ঠিক আছে, লেখো কনসিডারেশন মে বি মুভ ফ্রম দা কনসিডারেশন মে বি মুভ ফ্রম দা প্রমিসি or any other person or any other person। এই লাইনটা হাইলাইট করে দাও, প্রমিসি or any other person। কারণ বলতে চাইছে কি কনসিডারেশনটা, বলে কনসিডারেশন মে বি মুভ ফ্রম দা প্রমিসি অর এনি আদার পারসন। তো এখানে সুন্দরভাবে বলেছে যে কনসিডারেশনটা প্রমিসির কাছ থেকেও পেতে পারো, কনসিডারেশনটা তুমি প্রমিসির কাছ থেকেও পেতে পারো, বা এনি আদার থার্ড পার্টি। কনসিডারেশনটা তুমি প্রমিসির কাছ থেকেও পেতে পারো বা এনি আদার পারসন। এনি আদার পারসন বলতে এখানে বারবার বলেছি, এনি আদার পারসন বলতে লতে বুঝিয়েছে স্ট্রেঞ্জার বা থার্ড। লিখে দিয়েছে, লিখে দিয়েছে এখানে এনি আদার পার্সন বলতে কাকে বুঝিয়েছে? স্ট্রেঞ্জার, বা এটাকেই বলা হয় হার্ট। তাহলে সেকেন্ড রুল কি দেখতে পেলে কনসিডারেশনে, যে কনসিডারেশনটা তোমাকে কনসিডারেশন তুমি প্রমিসির কাছ থেকেও পেতে পারো, বা তুমি এনি আদার পার্সন যাকে লতে বলা হয় স্ট্রেঞ্জার বা থার্ড পার্টি। কনসিডারেশন তুমি কার কাছ থেকে পেতে পারো? তুমি প্রমিসির থেকেও পেতে পারো, বা থার্ড পার্টির থেকেও বা স্ট্রেঞ্জার থেকেও তুমি কনসিডারেশনটা পেতে পারো।
এই কনসিডারেশনটা যে প্রমিসিকেই দিতে হবে এরকম কিন্তু কোনো কম্পালসারি নেই। কনসিডারেশন যে প্রমিসিকেই দিতে হবে এরকম কোনো কথা নেই, এরকম কোনো কথা নেই। কোনো স্ট্রেঞ্জার এরকম পার্সনও কিন্তু তোমার কনসিডারেশন দিতে পারে, স্ট্রেঞ্জারও কিন্তু তোমার কনসিডারেশন দিতে পারে। তাহলে কি বললাম তোমাকে, কি বললাম এইমাত্র, কনসিডারেশন তুমি প্রমিসির কাছ থেকেও পেতে পারো বা তুমি কোনো স্ট্রেঞ্জারের থেকেও পেতে পারো, ঠিক আছে? এখানে কোথাও মেনশন করা নেই যে তোমার কনসিডারেশন তোমার স্ট্রেঞ্জারের থেকে পাওয়া যাবে। কনসিডারেশন অবশ্যই স্ট্রেঞ্জারের থেকে পাওয়া যেতে পারে, ঠিক আছে? স্ট্রেঞ্জারের থেকে কনসিডারেশন অবশ্যই পাওয়া যেতে পারে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি আবার বলছি, লাস্ট বার বলে দিচ্ছি, কনসিডারেশন তুমি স্ট্রেঞ্জারের থেকেও পেতে পারো, আবার প্রমিসির থেকেও পেতে পারো, ঠিক আছে? এমন কোনো কথা নেই যে কনসিডারেশন প্রমিসির থেকেই পেতে হবে, ঠিক আছে? কনসিডারেশন তুমি স্ট্রেঞ্জারের থেকেও পেতে পারো। তবে মাথায় রাখতে হবে একটা কথা, এখানে এখানে আমি এই কেস স্টাডি দিয়ে বোঝাবো ব্যাপারটা, তবু আরো একবার বলে দিচ্ছি, এই ধরো থার্ড পার্টি কনসিডারেশনের মধ্যে প্রমিসি, কনসিডারেশনে যদি প্রমিসি বা থার্ড পার্টি থাকে তাহলে কিন্তু সে ক্লেম করতে পারে, অর্থাৎ কেস ফাইল করতে। আমি এক্সাম্পল আগে কেস স্টাডি বলি, তারপরে কথা বলতে হবে। প্রথমে জাস্ট সেকেন্ড লাইনটা তুমি পড়ে নাও, কি বলেছে সেকেন্ড রুলটা। কনসিডারেশন তুমি প্রমিসির কাছ থেকেও পেতে পারো বা তুমি স্ট্রেঞ্জারের থেকেও পেতে পারো, ঠিক আছে? তো এর একটা কেস স্টাডি তৈরি করা আছে আমাদের, খুব সুন্দর একটা কেস স্টাডি। সেটা হচ্ছে আমি তোমাকে বলছি, চিনাইয়া ভার্সেস রামাইয়া। চিনাইয়া ভার্সেস রামাইয়া, কেস স্টাডিটার নাম লেখো, চিনাইয়া ভার্সেস রামাইয়া। সালটা কত? আচ্ছা, এখানে সালের কথা বলেনি, চিনাইয়া ভার্সেস রামাইয়ার কোনো সালও বলেনি। তো এটাই হচ্ছে কেস স্টাডি, আমি এখানে লিখি চিনাইয়া ভার্সেস রামাইয়া। 1881 সালটা হবে 1881, 1881। এই এই ভদ্রলোকটাকে চিনাইয়া, আমি চিনাইয়াকে সি লিখলাম, ঠিক আছে? আর এখানে এটা একটা মেয়ে, এটা ভদ্র মহিলা, এটা একটা ভদ্র মহিলা, ঠিক আছে? এর নাম হচ্ছে রামাইয়া। চিনাইয়া আর এটা হচ্ছে রামাইয়া। স্যার চিনাইয়াকে সব বলবো, রামাইয়াকে সব বলবো, ঠিক আছে তো? আর এখানে আর একটা এখানে একটা ভদ্র মহিলা আছেন, ইনি কে স্যার? ইনি কে? মাদার অফ মাদার অফ রামাইয়া, মাদার অফ রামাইয়া, ঠিক আছে? মাদার অফ আর্লিটা, মাদার রামাইয়া, ঠিক আছে? এবার এটা কি লিখে, এটাকে আমি তো তিনজন লোককে বোঝাবো, চিনাইয়াকে, রামাইয়াকে, আর এটা তো রামাইয়ার মা, এটা তো রামাইয়া মা, এটা হচ্ছে রামাইয়ার মা, আর এটা হচ্ছে রামাইয়া। রামাইয়া কিন্তু একটা মেয়ে, রামাইয়া কিন্তু একটা মেয়ে, ঠিক আছে? আর চিনাইয়াকে, চিনাইয়া তুমি বলতে পারো রামাইয়ার মামা, রামাইয়ার মামা, বা তোমার তুমি রিলেশনের দিক থেকে যদি ভাবো, এটা হচ্ছে এই যে চিনাইয়া হচ্ছে রামাইয়ার মামা, রামাইয়ার মামা হচ্ছে চিনাইয়া। বা অন্যভাবে যদি বলতে পারো, এই যে দেখো রামাইয়ার মা তো মানে এর ভাই, এর ভাই, এর ব্রাদার, ঠিক আছে? তো দেখো, এবার রামাইয়ার মায়ের প্রচুর সম্পত্তি আছে, কি বলবো, প্রচুর সম্পত্তি আছে। এবার রামাইয়ার মা যখন মারা যাচ্ছে, সম্পত্তিগুলো কি করবে? যদি যখন মারা যাবে কি হবে? স্যার অফকোর্স তার মেয়েই পাবে সম্পত্তিগুলো। তো এই কথাটা, ওর মায়ের খুবই শরীর খারাপ, যে কোনো সময় মারা যাবে রামাইয়ার মা। তখন রামাইয়ার মা রামাইয়াকে ডাকলো, তো আসলে বললো, মা কি হয়েছে, কেমন আছো? সব কথাবার্তা হচ্ছিল, হতে হতে বললো, হতে হতে বলেছে, আমি তো আর বেশি দিন বাঁচবো না, তো আমার যত সম্পত্তি আছে সব তো আমার মরে গেলে কে পাবে? সব তো তুই পাবি, সব তোর নামেই করে দিলাম। তবে একটা কথা আছে, আমি এখন মৃত্যু শয্যায় চলে এসেছি, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, তুই আমাকে কথা, তোমার কথা রাখবো না, হতে তো পারে না, সব কথা রাখবো তোমার, তুমি বলো কি করতে হবে তোমার জন্য? বলছে, দেখ, এমন কিচ্ছু করতে হবে না, এই যে আমি আমি সমস্ত দলিল তৈরি করে নিয়েছি, আমি মরে যাওয়ার পর সমস্ত সম্পত্তি তৈরি হয়ে যাচ্ছে। তবে তুই একটা কথা দে, আমার হাত ছুঁয়ে কথা দে, আমি মরে যাওয়ার পর আমার যে একটা ভাই আছে, চিনাইয়া, আমার যে ভাই আছে চিনাইয়া,
চিনাইয়াকে প্রতি বছর তুই কিছু একটা টাকা দিবি, কিছু একটা ওকে ভরণ পোষণের জন্য কিছু একটা টাকা দিবি। হ্যাঁ মামা, এইটুকু কথা রাখতে পার। হ্যালো। হ্যাঁ। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো বলছি মা এইটুকু কথা রাখতে অবশ্যই, অবশ্যই দেবো। প্রতি বছর একটা করে আমি অবশ্যই টাকা দেবো মামাকে। প্রতি বছর যে টাকা দেওয়া হয় না, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যানুইটি। প্রতি বছর যে টাকা দেওয়া হয়, বছরে যে কোনো ১ বার টাকা দেওয়া হয়, তাকে অ্যানুইটি। কত টাকা সেরকম কিছু হয়নি। হয়তো এখানে যে কথা হয়েছিল রামায়ণ মা যেই ও ব মানে রামাইয়ার মা রামাইয়াকে বলেছিল প্রতি বছর একটা করে টাকা দিস। ও কথা বলছিল, হ্যাঁ, দেব। ঠিক আছে? এই একটা কথা হয়েছিল। রামাইয়ার মাকে প্রতিশ্রুতি দিয়েছে। মানে রামাইয়ার মাকে রামাইয়া বলেছিল, হ্যাঁ, দেব। তো কদিন পরেই রামাইয়ার মা মারা গেছে। রামাইয়ার মা মারা গেছে। এবার এখানে এই যে দেখো, এই চিনাইয়া আর রামাইয়ার মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছিল। কি বললাম? চিনাইয়া আর রামাইয়ার মধ্যে কিন্তু একটা কন্ট্রাক্ট হয়েছিল। ঠিক আছে? এর মধ্যে কনট্যাক্ট হয়েছিল। পরবর্তী সময় মানে পরে ঠিক মানে প্রতি বছর করে তো একটা করে তোমার মানে কি বলবো, প্রতি বছর একটা করে অ্যানুইটি দেবে। রামাইয়া তার মামা চিনাইয়াকে দেবে। তো চিনাইয়া বেশ কয়েক বছর না, কয়েকদিন পর মানে ঠিক আছে, কয়েকদিন পর রামাইয়ার বাড়িতে এসছে। তো রামাইয়া যে, "মামা, মামা আসো ঘরে বসো।" কথাবার্তা বলছে, চা-ফা দিল। তখন চিনাইয়া চিনাইয়া তখন রামাইয়াকে বলছে, "মনে আছে তো? উম মাকে তুমি কি কথা দিয়েছিলে?" বলছে, "কি কথা দিয়েছিলাম?" "এই যে প্রতি বছর একটা করে আমাকে অ্যানুইটি দেবে মানে আমার আ সমস্ত কিছু মানে আমার ভরণ-পোষণের জন্য।" তো তখন রামাইয়া টাকা দিতে অস্বীকার করল। রামাইয়া টাকা দিতে অস্বীকার করল। তখন চিনাইয়ার মনে তো খুব কষ্ট যে আমার চলবে কি করে? আম আ দিদি তো কথা দিয়ে গেছিল যে তুই তোর ভাগ্নের থেকে প্রতি বছর একটা করে অ্যানুইটি পাবি। তো ও তো আর টাকাই দিচ্ছে না। টাকা দিচ্ছে না। তখন চিনাইয়ার খুব খারাপ লাগলো। তো কি ও বাধ্য হয়ে কোর্টে চলে গেল। বাধ্য হয়ে চিনাইয়া কোর্টে চলে গেল। কোর্টে গিয়ে রামাইয়ার বিরুদ্ধে কেস করল। কে কেস করল কোর্টে গিয়ে? চিনাইয়া কেস করল। কার বিরুদ্ধে? রামাইয়ার বিরুদ্ধে। তো বলো তো বলো এখন প্রশ্ন হলো, কোর্টে কি কেস করতে পারবে চিনাইয়া? হ্যাঁ, কোর্টে কেস করতে পারবে। তাহলে কি বুঝতে পারলে? চিনাইয়া কোর্টে কেস করতে পারবে। চিনাইয়া কিন্তু কোর্টে কেস করতে পারবে। তাহলে কি বলে লিখেছি আমি? বলছে কনসিডারেশন মে বি মুভ ফ্রম দ্য প্রমিসি অর এনি আদার পারসন। কনসিডারেশন তুমি প্রমিসের থেকেও আসতে পারে বা এনি আদার পারসন এর থেকেও আসতে পারে। তাহলে এখানে আমাদের এই কন্ট্রাক্ট প্রমিস আর প্রমিসি কি? এই চিনাইয়া আর রামাইয়া হচ্ছে প্রমিস আর প্রমিসি। ঠিক আছে? তাহলে এখানে থার্ড পার্টি কি? থার্ড পার্টি হচ্ছে রামাইয়ার মা। তার মানে এইখানে এই উদাহরণে কনসিডার কার থেকে আসছে? রামাইয়ার মা থেকে আসছে। তার মানে কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, কনসিডারেশন থার্ড পার্টির থেকে কনসিডারেশন আসতে পারে। তাহলে এখানে এটাই সুন্দরভাবে বলেছে। তার মানে মেইন ব্যাপারটা যে কোর্টের রায় কি আসলো? কোর্টের রায় আসলো, কোর্ট থেকে রায় আসলো যে না, এখানে চিনাইয়া অবশ্যই রামায়ণের কাছ থেকে টাকাটা পাবে। বুঝতে পারলে তো উদাহরণ কেসটা এটা কি বলেছে? এটাই বলেছে। তাহলে কি বুঝতে পারলে যে কনসিডারেশন মে বি মুভ ফ্রম দ্য প্রমিসি। কনসিডারেশন তুমি প্রমিসের থেকেও আসতে পারে বা থার্ড পার্টির থেকেও আসতে পারে। ঠিক আছে তো? থার্ড পার্টি মানে স্ট্রেঞ্জার। থার্ড পার্টি মানে তুমি স্ট্রেঞ্জার। এবার এবার কোর্টে কেস ফাইল কে করতে পারে? যদি তোমার কনসিডারেশন এর মধ্যে প্রমিসি বা থার্ড পার্টি থাকে, তাহলে কিন্তু যে কেউ কিন্তু কোর্টে কেস ফাইল করতে পারে। ওই বেনিফিটটা পাওয়ার জন্য, ক্লেমটা পাওয়ার জন্য কোর্টে কেস করতে পারে যে কেউ। সে তোমার প্রমিসিও কোর্টে কেস ফাইল করতে পারে বা থার্ড পার্টিও কিন্তু কোর্টে কেস ফাইল করতে পারে। তবে মাথায় রাখতে হবে থার্ড পার্টির জন্য বেনিফিশিয়ারি হয়। কোর্টে কেস করতে গেলে থার্ড পার্টিকে অবশ্যই বেনিফিশিয়ারি হতে হবে। দেখা গেল থার্ড পার্টি বেনিফিশিয়ারি নয়। থার্ড পার্টি বেনিফিশিয়ারি নয়, তাহলে কিন্তু সে কোর্টে কেস করতে পারবে না। থার্ড পার্টি যদি বেনিফিশিয়ারি না হয় তাহলে কি কোর্টে কেস করতে পারবে না। তো দেখো আমাদের নোটে কি লেখা আছে, এরকমই লেখা আছে।
এই দেখো, চিনাইয়া ভার্সেস রামায়ার কেসটা এটা কি বলেছে? আ লেডি বাই গিফট ডিড ট্রান্সফার সার্টেন প্রপার্টি টু হার ডটার, ঠিক আছে, টু হার ডটার উইথ দ্য ডিরেকশন দ্যাট দ্য ডটার শুড পে অ্যান অ্যানুইটি টু হার সিস্টার অ্যাজ ডান বাই হার। Daughter executed in writing in favor of sister to pay the annuity. However, after the death of lady, the daughter refused to fulfill promise, saying no consideration has moved from aunt. It was held that aunt মানে লেডি সিস্টার, ঠিক আছে, মানে ওই যে লেডি তার সিস্টার ওয়াজ এন্টাইটেল টু মেইনটেইন আ স্যুট, মানে কোর্টে কেস করতে পারবে, as promised to pay annuity was supported by consideration. It was immaterial. uh, it was immaterial as who furnished it. তো এটাই উদাহরণটা বলেছে। আর এখানে বলছে একটা লেডি বাই গিভ ডিড ট্রান্সফার সার্টেন প্রপার্টি টু হার ডটার, মানে একটা লেডি ওই যে তোমার কি ছিল নামটা, রামাইয়ার মা, ঠিক আছে, তার যত প্রপার্টি আছে তার মেয়েকে গিফট করে দিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু একটা ডিরেকশন দিয়েছিল যে সে মরে যাওয়ার পর একটা অ্যানুইটি, প্রতি বছর একটা অ্যানুইটি দিতে হবে ওই রামাইয়ার মায়ের যে বোন, আমাদের উদাহরণ ছিল ওখানে ভাই ছিল, ঠিক আছে, এখানে ওর বোন, মানে তাহলে তুই বলতে ওর সম্পর্কে কি মাসি, সম্পর্কে মাসি, সম্পর্কে মাসি, রামাইয়ার মাসি, প্রতি বছর একটা করে অ্যানুইটি দিতে হবে। ডটার এক্সিকিউটেড ইন রাইটিং ইন ফেভার অফ সিস্টার, টু পে অ্যানুইটি, এবং প্রমিস করেছে যে না টাকাটা দেবে। However, after the death of lady, ঠিক আছে, তার মা মারা যাওয়ার পর, মানে রামাইয়ার মা মারা যাওয়ার পর, the daughter refused, মানে ও তার মাসিকে টাকা দিতে অস্বীকার করেছে, কেননা মাসি যেহেতু কিন্তু কনসিডার পাচ্ছে না। এবার ওর মাসি কোর্টে গিয়ে কেস লঞ্চ করেছে, রামায়ণ বিরুদ্ধে কোর্টে কেস করেছে, কোর্টে কেস করেছে। তো এক্ষেত্রে কোর্টে কেস করতে পারে, কোর্টে কে কেস করতে পারবে? থার্ড পার্টি তখনই কেস করতে পারবে, থার্ড পার্টি, থার্ড পার্টি তখনই কেস করতে পারে। কখন থার্ড পার্টি কেস করতে পারে? কখন থার্ড পার্টি কেস করতে পারে? যদি থার্ড পার্টি যদি বেনিফিশিয়ারি হয়, এটাই বলতে চাইছে। তাহলে কি বললাম? সেকেন্ড পয়েন্ট কি? কনসিডারেশন তুমি প্রমিসের কাছ থেকেও পেতে পারো বা এনি আদার পার্সনের থেকেও তুমি কনসিডারেশন পেতে পারো, ঠিক আছে, কনসিডার পেতে পারো। কিন্তু থার্ড পার্টি কনসিডারেশনের মধ্যে প্রমিসি বা থার্ড পার্টি থাকে, তাহলে যে কেউ কিন্তু কোর্টে কেস ফাইল করতে পারে তোমার বেনিফিটটা ক্লেম করার জন্য। তাহলে এখানটায় আমি লিখতে পারি কনসিডারেশনের মধ্যে থার্ড পার্টিও থাকতে পারে, আবার প্রমিসিও থাকতে পারে। কনসিডারের মধ্যে থার্ড পার্টি থাকতে পারে, প্রমিসিও থাকতে পারে, ঠিক আছে, যেই থাকুক না ওরা কেস ফাইল করতে পারে। লিখছি বাই ফাইলিং আর শুড, কেস ফাইল করতে পারে। কেন কেস ফাইল করবে? ক্যান ক্লেম দ্য বেনিফিট, ক্যান ক্লেম দ্য বেনিফিট, বেনিফিটটা বেনিফিটের জন্য, বেনিফিটের জন্য, ঠিক আছে, ক্যান ক্লেম দ্য বেনিফিট। তাহলে কি বুঝতে পারলে? কনসিডারেশন মানে প্রমিসিং থাকতে পারে, থার্ড পার্টিও থাকতে পারে, যেই থাকুক না কেন তোমার ওরা কেস ফাইল করতে পারে, থার্ড পার্টিও কেস ফাইল করতে পারে, প্রমিসও কেস ফাইল। তো তোমার মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে যে থার্ড পার্টি কি করে কেস ফাইল করবে? কিন্তু এটাই বললাম, লতে বলেছে থার্ড পার্টি কেস ফাইল করতে পারে। কখন থার্ড পার্টি কেস ফাইল করতে পারে? থার্ড পার্টি যদি বেনিফিশিয়ারি হয়, থার্ড পার্টি যদি বেনিফিশিয়ারি হয় তাহলে কেস ফাইল করতে পারে। আচ্ছা, আমি এখানটা একটা কথা বলেছিলাম না যে আহ, ঠিক আছে, এখানে আমি বলে দিয়েছিলাম, এখানে তোমাদের বইতেও লিখেছে এটা, তাহলে আশা করি বুঝতে পারলে। এটা হচ্ছে কেসটা, এটা কার করলাম? চিনাইয়া ভার্সেস রামাইয়ার কেসটারই করলাম। লাস্ট বার বলেছি পয়েন্টটা কি বলছে? কনসিডারেশন মে বি মুভ ফ্রম দা প্রমিসি অর এনি আদার পার্টি, মানে কনসিডারেশনটা তোমার কার কাছ থেকে আসতে পারে? প্রমিসি থেকেও আসতে পারে বা
অন্য কোনো পার্টি, থার্ড পার্টি বা স্ট্রেঞ্জার থেকে আসতে পারে। তবে মাথায় রাখতে হবে স্ট্রেঞ্জার মানে থার্ড পার্টি তখনই কেস ফাইল করতে পারে, থার্ড পার্টি তখনই কেস ফাইল করতে পারে যদি থার্ড পার্টি বেনিফিশিয়ারি। পয়েন্টটা কি বলতে চেয়েছে, 2 নম্বর পয়েন্ট এটা বললাম, কনসিডারেশনটা তোমার প্রমিসের কাছ থেকেও আসতে পারে, আবার থার্ড পার্টির কাছ থেকেও আসতে পারে। ঠিক আছে? কনসিডারেশন কার কার কাছ থেকে আসতে পারে, তোমাকে যদি কখনো কোশ্চেন করা হয় কনসিডার কাছ থেকে আসতে পারে, প্রমিসের থেকেও আসতে পারে, আবার থার্ড পার্টির থেকেও আসতে পারে। ঠিক আছে? এরকম কোনো কথা নেই যে থার্ড পার্টির থেকে কনসিডার আসতে পারে। তবে কোর্টে কেস ফাইল কে করতে পারে? কোর্টে কোর্টে কেস ফাইল থার্ড পার্টি তখনই করতে পারে যদি কোর্টে কেস ফাইল থার্ড পার্টি করতে পারে, থার্ড পার্টি যদি বেনিফিশিয়ারি হয়। অর্থাৎ থার্ড পার্টি যদি বেনিফিশিয়ারি হয় তখনই কিন্তু কোর্টে কেস ফাইল করতে পারে। এই যে আমি যে উদাহরণটা দিয়েছিলাম, এটা একজন চিনাইয়া, দেখো এখানে আমি রাইট ম্যানের বোঝাচ্ছি, এটা হচ্ছে চিনাইয়া, ঠিক আছে? এটা হচ্ছে রামাইয়া, ঠিক আছে? রামাইয়ার মামা হচ্ছে চিনাইয়া, রামাইয়ার মামা হচ্ছে চিনাইয়া, আর ইনি হচ্ছে রামাইয়ার মা। তা রামাইয়ার মা যখন মরে যাচ্ছিল, মানে মৃত্যু সজ্জায়, তার বিশাল সম্পত্তি ছিল, তো রামাইয়ার নামে লিখে দিয়েছে। বলছে লিখে দেওয়ার সময় একটা কন্ডিশন ছিল যে আমার একটা ভাই আছে, ভাইকে তোকে দেখাশোনা করতে হবে। দেখাশোনা করার জন্য কি প্রতি বছর ওকে একটা অ্যানুয়াল পেমেন্ট করতে হবে, যেটাকে অ্যানুইটি বলা হয়। চুক্তিটা এইভাবেই তৈরি হয়েছিল, ঠিক আছে? চুক্তিটা এইভাবেই তৈরি হয়েছিল, রামাইয়ার মা একটা এগ্রিমেন্ট তৈরি করেছিল, সেই এগ্রিমেন্টে লেখা ছিল যে আমার একটা ভাই আছে, ভাইকে অ্যানুয়ালি তোকে একটা পেমেন্ট করতে হবে, যদি এই টাকাটা তোকে পেমেন্ট করতে হবে। তো রামাইয়া বলেছিল ঠিক আছে দেবো, দেবো, এই কথা হয়েছিল, এই কথা হয়েছিল। পরবর্তীকালে চিনাইয়া যখন রামাইয়ার কাছে টাকা চেতে গেছিল, তো রামাইয়া টাকা দিতে অস্বীকার করেছে। তখন কি করলো, তখন চিনাইয়া কি করলো, চিনাইয়া কোর্টে কেস করলো, কার বিরুদ্ধে? রামাইয়ার বিরুদ্ধে। এখন তোমার প্রশ্ন হলো স্যার চিনাইয়া কি করে কোর্টে কেস করতে পারবে? চিনাইয়ার সঙ্গে রামাইয়ার তো সেইভাবে চুক্তি হয়নি, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানে চিনাইয়া কোর্টে, তুমি বল চিনাইয়া কোর্টে কেস করতে পারে, কেন চিনাইয়া কোর্টে কেস করতে গেছে? কেন? রামাইয়ার থেকে কিছু পাচ্ছে না, রামায়ণ থেকে কিছু পাইনি বলে, পাইনি বলে কোর্টে কেস করতে গেছে। এখন ধরো রামায়ণ কেন দেবেন? কেন আমরা কনসিডার বলতে কি বুঝি, যে আমি তোমাকে কিছু দেবো তারপরে তোমার থেকে কিছু নেবো। তো মানে চিনাইয়া ধরো রামায়ণ থেকে নিয়েই যাচ্ছে, রামায়ণ তো চিনাইয়া থেকে কিছু পাচ্ছে না, ঠিক আছে? তো এই যুক্তি ছিল রামাইয়ার যুক্তি কি ছিল? রামাইয়ার যুক্তি ছিল দেখো আমি নাই ওকে একটা অ্যানুয়াল পেমেন্ট করতে পারবো, তো ওর থেকে তো কিছু পাচ্ছি না, তাহলে আমি দেবো কেন? ঠিক আছে? কিন্তু চিনাইয়ার বক্তব্য কি, ওর দিদি তো ওকে কথা দিয়ে গেছিল যে তোর ভাগ্নি প্রতি বছর তোকে একটা করে অ্যানুয়াল পেমেন্ট করবে। তো ও যেহেতু টাকা পায়নি তাই ও কোর্টে কেস করতে পারে। চিনাইয়া কোর্টে গেছে, কোর্টে গিয়ে কেস করেছে, যে আমার দিদি কথা দিয়ে গেছিল, কিন্তু আমার ভাগ্নি সেই টাকাটা দিচ্ছে না। তো এখন কোর্টের রায় কি বেরোলো? কোর্টের রায় বেরোলো চিনাইয়াটা কোর্টে কেস করতে পারে, কেননা থার্ড পার্টি তখনই কেস করতে পারে যদি থার্ড পার্টি যদি বেনিফিশিয়ারি হয়। আর এক্ষেত্রে চিনাইয়া টাকাটা পাবে রামায়ণ থেকে। কেন টাকা পাবে? কারণ হচ্ছে কোর্ট লতে জাজমেন্টে এটা বলেছে যে রামায়ণ থেকে কিছু না পেলেও রামায়ণ মাঠ থেকে তো পেয়েছে, রামায়ণ মাঠ থেকে তো পেয়েছে। আমি আবার বলছি চিনাইয়ার থেকে রামাইয়া কিছু না পেলেও রামাইয়া তো রামাইয়ার মাঠ থেকে পেয়েছে বিশাল বড় একটা প্রপার্টি, তাই টাকা দিতে পারবে। এটা হচ্ছে কেস স্টাডি ছিল। তো আশা করি বুঝতে পেরেছো। আমি প্রথমবার বলেছিলাম, ঠিক আছে, প্রথমবার বলেছিলাম, আমি আবার বলে দিলাম, ঠিক আছে, সেকেন্ড টাইম বলে দিলাম। 3 নম্বর পয়েন্টটা পড়ো। কনসিডারেশন মে বি, 3 রকমের কনসিডারেশন হলো, 3 রকম। একটা হতে পারে পাস্ট, একটা হতে পারে প্রেজেন্ট, আর একটা হতে পারে ফিউচার। তো কনসিডার হতে পারে পাস্ট, এটা হতে পারে প্রেজেন্ট, একটা ফিউচার। আর কনসিডারেশন মধ্যে মেনলি দুটো জিনিস ইনভলভ থাকে, একটা থাকে তোমার অ্যামাউন্ট, ঠিক আছে, একটা থাকে অ্যামাউন্ট আর একটা থাকে অবজেক্ট। তো জানো আজকে আমি আমার আইফোনটা তোমাকে বিক্রি করতে চাই, এখানে আইফোনটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? কত টাকায়? 50,000 টাকায়। তার মানে আজকে আমার আইফোনটা আমি তোমাকে বিক্রি করতে চাই। তার মানে আমি যখন আমার আইফোনটা তোমাকে বিক্রি করতে, তার মানে তোমার থেকে কি 50,000 টাকা, এটা হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে? আর অবজেক্টটা কি? এখানে অবজেক্ট হচ্ছে আইফোন। তার মানে
যে কোনো কনসিডারেশন দুটো জিনিস ইনভলভ থাকে, একটা থাকে গুডস অ্যান্ড সার্ভিস আর একটা দিকে থাকে টাকা। ঠিক আছে, ফার্স্ট কনসিডারেশন কাকে বলে? তো ফার্স্ট কনসিডারেশন কাকে বলে দেখো লিখে দিচ্ছি, এখানে অ্যামাউন্ট লিখছি আর এখানে লিখছি অবজেক্ট, এখানে লিখছি অবজেক্ট। ফার্স্ট কনসিডারেশন কাকে বলে? যদি অ্যামাউন্ট যদি পাস্টে পাওয়া যায়, ধরো তুমি অ্যামাউন্ট ধরো আগেই পেয়ে গেছো, অ্যামাউন্ট আগে অতীতে মানে আগে অ্যামাউন্ট পেয়ে গেছো, আর গুডস অ্যান্ড সার্ভিস তুমি পরে দিচ্ছ, গুডস অ্যান্ড সার্ভিস তুমি দিচ্ছ পরে দিচ্ছ মানে ফিউচারে দিচ্ছ। ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস তুমি ফিউচারে দিচ্ছ। ঠিক আছে, এটা হলো তোমার পাস্ট কনসিডারেশন, বা এর উল্টোও হতে পারে। ঠিক আছে, অ্যামাউন্ট তুমি দেবে ফিউচারে, তুমি অ্যামাউন্ট ফিউচারে দেবে কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস তুমি পাস্টে নিয়ে নিচ্ছ, গুডস অ্যান্ড সার্ভিস পাস্টে নিচ্ছ, একেবারে পাস্ট কনসিডারেশন। বুঝতে পারলে? পাস্ট কনসিডারেশন কাকে বলে? যে কোনো একটা পাস্টে হবে। ধরো অ্যামাউন্ট যদি পাস্টে হয় তাহলে অবজেক্ট ফিউচারে, উল্টো অ্যামাউন্ট যদি ফিউচারে হয় অবজেক্ট হয় পাস্টে, এটাকে বলে পাস্ট কনসিডারেশন। ঠিক আছে, আচ্ছা প্রেজেন্ট কনসিডারেশন কাকে বলে? দুটোই যদি প্রেজেন্টে হয়, দুটোই যদি প্রেজেন্টে হয়, দুটোই যদি প্রেজেন্টে হয় তখন তাকে বলে প্রেজেন্ট কনসিডারেশন। দুটোই যদি প্রেজেন্টে হয় তখন তাকে বলে প্রেজেন্ট কনসিডারেশন। আর ফিউচার কনসিডারেশন, দুটোই যদি ফিউচারে হয়, দুটোই যদি ফিউচারে হয় তখন তাকে বলে ফিউচার কনসিডারেশন। বুঝতে পারলে তো? দুটোই যদি ফিউচারে হয় মানে টাকাটাও তুমি ফিউচারে দেবে, আবার গুডস এন্ড সার্ভিসটাও সে মানে, বুঝতে পারলে তো? তুমি কোনো দোকান থেকে কিছু গুডস কিনতে গেছো, ঠিক আছে, তুমি গুডসটাও কিনছো ফিউচারে, আবার টাকাটাও দিচ্ছ ফিউচারে। আমি উদাহরণগুলো বলছি, উদাহরণগুলো সব বলছি একটা করে। তাহলে আমি কি বললাম? কনসিডার তিন রকম, পাস্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে। ঠিক আছে, আচ্ছা কনসিডার দুটো জিনিস ইনভলভ থাকে, একটা অ্যামাউন্ট একটা অবজেক্ট। অ্যামাউন্ট আর অবজেক্ট দুটোই যদি প্রেজেন্টে হয় তখন তাকে বলে প্রেজেন্ট কনসিডারেশন, দুটোই যদি ফিউচারে হয় তখন তাকে বলে ফিউচার কনসিডারেশন। ফিউচার কনসিডারেশন। আর ধরো অ্যামাউন্ট পাস্টে, অবজেক্ট ফিউচারে, মানে একটা পাস্ট একটা ফিউচার, একটা পাস্ট একটা ফিউচার, এটা হলে তখন তাকে বলে পাস্ট কনসিডারেশন। এবার আমাদের দেশে আমাদের পাস্ট কনসিডারেশন কিন্তু আমাদের দেশে ভ্যালিড আছে। লিখছি পাস্ট কনসিডারেশন ভ্যালিড ইন ইন্ডিয়া, পাস্ট কনসিডারেশন ভ্যালিড ইন ইন্ডিয়া। কিন্তু ইংল্যান্ড মানে আমাদের যে ইন্ডিয়াতে যে ল তৈরি, ইংলিশ লটাকে তো ফলো করে তৈরি করা হয়েছে। তো বলছে বাট ভয়েড ইন ইংলিশ ল, ভয়েড ইন ইংলিশ ল, তার মানে ইয়েতে বাতিল, পাস্ট কনসিডারেশন কিন্তু ইংল্যান্ডে বাতিল, ইংলিশ লকে বাতিল। ঠিক আছে, পাস্ট কনসিডারেশন আমাদের দেশে আমাদের দেশে কিন্তু ভ্যালিড, পাস্ট কনসিডারেশন আমাদের ভ্যালিড, কিন্তু ইংল্যান্ডে কিন্তু এই লটা বাতিল। ঠিক আছে, ইংল্যান্ডে কিন্তু এরকম হবে না, ইংল্যান্ডে এরকম হয় না যে তোমার তুমি টাকাটা আগে দিয়ে দিয়েছো, টাকাটা তুমি অ্যাডভান্স দিয়ে দিয়েছো, গুডস পরে পাবে, এরকম হয় না ইংল্যান্ডে। ইংল্যান্ডে এরকম হয় না, টাকা আগে দিয়ে দিয়েছো মানে অ্যাডভান্স সিস্টেম নেই, টাকা তুমি আগে দিয়ে দিয়েছো, গুডস তুমি পরে পাবে, এরকম হয় না। বা ধরো এরকম হবে না যে যে টাকাটা তুমি পরে দেবে, তুমি গুডস নিয়ে গেছো কিন্তু টাকাটা পরে পেমেন্ট হবে, এরকম হয় না ইংল্যান্ডে। দেখো আমি উদাহরণগুলো সম্পর্কে এগুলো বলে দিচ্ছি। কনসিডারেশন মে বি পাস্ট প্রেজেন্ট ফিউচার। পাস্ট কনসিডারেশন, পাস্ট কনসিডারেশন refers to something wholly done, borne or suffered before making agreement। ঠিক আছে, বেস্ট ডিফারেন্স কি বলেছে এখানে? এখানে ডিফারেন্স বলেছে এ রেন্ডার সাম সার্ভিস টু বি। ঠিক আছে, এ এ কিছু সার্ভিস বিকে দিয়েছে, এট বিস রিকোয়েস্ট ইন নভেম্বর। ঠিক আছে, নভেম্বর মাসে সার্ভিস দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর ঠিক আছে, এ কিছু সার্ভিস বিকে দিয়েছে, তাহলে এ যদি বিকে সার্ভিস দিয়েছে কবে? নভেম্বর মাসে, মানে সার্ভিসটা পাস্টে, মানে অবজেক্টটা হয়ে গেছে তোমার পাস্টে। ঠিক আছে, বাট পেমেন্টটা হচ্ছে কবে? ডিসেম্বর মাসে। ইন ডিসেম্বর বি প্রমিসেস টু পে আর সাম অফ রুপিস 10,000 ফর হিজ সার্ভিস। তাহলে এখানে এস সার্ভিস, তো এখানে বলেছে যে এ
আমি আবার বলছি, এ রেন্ডার সাম সার্ভিস টু বি। ঠিক আছে, এ কিছু সার্ভিস দিয়েছে বি কে। ঠিক আছে, এ কিছু সার্ভিস দিয়েছে বি কে। বি রিকোয়েস্ট, এমনি এমনি দেয় কিন্তু এবিকে সার্ভিস, বি রিকোয়েস্ট করেছে, তাই এ ওকে সার্ভিস দিয়ে, কবে নভেম্বর মাসে সার্ভিস দিয়েছে। ডিসেম্বর মাসে বি প্রমিসেস টু পে, তাহলে বি তো বি প্রমিসেস টু পে আ সাম অফ 10,000 এই সার্ভিসের জন্য। এ যে সার্ভিস দিয়েছে এই সার্ভিসের জন্য বি ওকে 10,000 টাকা পে করেছে। তো এখানে যে এর যে সার্ভিস, তাহলে এর সার্ভিসটা কি হচ্ছে, এটা হচ্ছে পাস্ট কনসিডারেশন। নেক্সট উদাহরণ কি লেখা আছে, এক্স রেন্ডার সাম সার্ভিস টু ওয়াই অ্যাট ওয়াই রিকোয়েস্ট ইন দ্য মান্থ অফ মে। ইন জুন ওয়াই প্রমিসেস টু পে এক্স রুপিস 1,000 ফর পাস্ট সার্ভিস। আগে যে সার্ভিস দিয়েছে, এক্স যে সার্ভিস দিল না ওয়াই কে, এটা তো পাস্ট সার্ভিস, সার্ভিসটা পাস্ট দিয়েছে, ঠিক আছে। আর পাস্ট সার্ভিস অ্যামাউন্টেড টু পাস্ট কনসিডারেশন। এক্স ক্যান রিকভার 1,000 ফ্রম ওয়াই। ঠিক আছে, বলছে পাস্ট কনসিডারেশন ইজ নট ভ্যালিড ইন ইংল্যান্ড। পাস্ট কনসিডারেশন মাস্ট মুভ এট প্রিভিয়াস রিকোয়েস্ট, দ্যাট ইজ সামথিং হ্যাজ বিন ডান, ঠিক আছে, বিফোর মেকিং দ্য এগ্রি। তাহলে বুঝতেই পারছো পাস্ট কনসিডারেশন জিনিসটা কি? মানে তোমার গুডস অ্যান্ড সার্ভিস, মানে কনসিডারেশন মানে দুটো জিনিস থাকে, আমি আগেই বললাম। একটা থাকে হচ্ছে তোমার অবজেক্ট, একটা থাকে হচ্ছে তোমার অ্যামাউন্ট। ঠিক আছে, একটা অ্যামাউন্ট আর একটা অবজেক্ট। অবজেক্ট বলতে গুডস অ্যান্ড সার্ভিসকে বোঝায়। ধরো এখানে যে উদাহরণ বলা হয়েছে সার্ভিস, সার্ভিসটা তুমি পাস্টে দিয়ে দিয়েছো, কিন্তু পেমেন্টটা তুমি পাচ্ছ ফিউচারে। বা উল্টো হতে পারে, পেমেন্টটা তুমি পেয়ে গেছো পাস্টে, কিন্তু সার্ভিস দিচ্ছ ফিউচারে, এটাকে বলে পাস্ট কনসিডারেশন। এখানে উদাহরণটা কি বলেছে, এ প্রথমটা বলো বা সেকেন্ড বলো, একই উদাহরণ। ঠিক আছে, এক্স ওয়াই কে কিছু সার্ভিস দিয়েছে, ওয়াই এর রিকোয়েস্টে এক্স ওয়াই কে কিছু সার্ভিস দিয়েছে। সার্ভিসটা কবে দিয়েছে, সার্ভিসটা দিয়েছে মে মাসে, কিন্তু ওয়াই এই সার্ভিসটা পাওয়ার পর ওকে পেমেন্ট করেছে কবে, জুন মাসে। তাহলে পেমেন্টটা করলো জুনে, বাট পেমেন্ট ফিউচারে করলো, আর সার্ভিস আগে দিয়েছে পাস্টে দিয়েছে, তো এটা পাস্ট কনসিডারেশন। প্রেজেন্ট কনসিডারেশন কাকে বলে, দিস কনসিডারেশন ওই যে বললাম দুটোই তোমার অবজেক্টও প্রেজেন্টে হবে আর অ্যামাউন্টও প্রেজেন্ট হবে, তখন তাকে প্রেজেন্ট কনসিডারেশন বলে। যেমন ইন আ ক্যাশ সেল, ধরো আজকে আমি কোনো দোকানে ধরো একটা ফোন কিনতে গেছি, আমি ফোনটা নিলাম টাকাটা দিলাম, প্রেজেন্ট হচ্ছে। ঠিক আছে, প্রেজেন্ট হচ্ছে। তো বলছে ইন আ বলছে ইন আ ক্যাশ সেল গুডস অ্যান্ড ক্যাশ চেঞ্জ হ্যান্ড টু হ্যান্ড ইনস্ট্যান্টলি। এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কনসিডারেশন। আমি কোনো দোকানে গিয়ে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, কোল্ড ড্রিঙ্কস আমি 20 টাকা দিলাম, 20 টাকা দিলাম, ঠিক আছে, ও আমাকে কোল্ড ড্রিঙ্কস দিল। এই যে কনসিডারেশন, এটা হচ্ছে প্রেজেন্ট কনসিডারেশন। নেক্সট লাস্ট ফিউচার কনসিডারেশন, বলছে এক্স প্রমিসেস টু ডেলিভারি সার্টেন গুডস টু ওয়াই আফটার 10 days। মানে এক্স ওয়াই কে প্রমিস করেছে যে 10 দিন পর তোমাকে গুডসটা ডেলিভারি করবো, তো ওয়াই প্রমিস করেছে যে 10 দিন পর আমি তোমাকে পেমেন্ট করবো। তার মানে কি, এটা ফিউচার কনসিডারেশন। এক্স প্রমিস করলো ওয়াই কে 10 দিন পর গুডস দেবে, তেমনি ওয়াই ও আবার এক্স কে প্রমিস করলো 10 দিন পর টাকা দেবে। এটাই হচ্ছে তোমার ফিউচার কনসিডারেশন। তো আশা করি বুঝতে পারলে, 3টে পয়েন্ট এখনো পর্যন্ত ডিসকাশন করলাম। এটা পড়ি 4 নম্বর পয়েন্ট। কি বলছে, কনসিডারেশন মাস্ট বি রিয়াল। দেখো কনসিডারেশন মাস্ট বি রিয়াল, কি লিখলাম, কনসিডারেশন মাস্ট বি রিয়াল। ঠিক আছে, নট ইলুশনারি, নট ইলুশনারি, নট। মানে বলছে কনসিডারেশনটা কেমন হওয়া দরকার, কনসিডারেশনটা অবশ্যই রিয়াল হওয়া দরকার, কনসিডারেশনটা অবশ্যই রিয়াল হওয়া দরকার। ইলুশনারি হলে চলবে না, ইলুশনারি হলে চলবে না, কনসিডারেশনটা রিয়াল হওয়া দরকার, ইলুশনারি হলে চলবে না। মানে রিয়াল মানে বুঝছো তো, রিয়াল মানে মানে রিয়ালিটি, মানে মানে ব্যাকগ্রাউন্ড যে চেক করা রিয়ালিটি থাকা দরকার, মানে প্রকৃত হওয়া দরকার। ঠিক আছে, এবার রিয়ালটাকে বলতে বলতে বাস্তব, কনসেপ্টটা বাস্তব হওয়া দরকার, ইলুশনারি হওয়া চলবে না। ঠিক আছে, তাহলে কি বলে লিখলাম, কনসিডারেশন মাস্ট বি রিয়াল নট ইলুশনারি। আমি এক্সাম্পল দেবো, তার আগে এটাকেই ঘুরিয়ে আমরা বলতে পারি, লেখো এটাকেই লেখো, কনসিডারেশন নিড নট টু বি অ্যাডিকুয়েট,
কনসিডারেশন need not to be adequate, need not to be adequate, ঠিক আছে, বাট মাস্ট বি রিয়াল, বাট মাস্ট বি রিয়াল। চলো কি লেখা আছে দেখি। তাহলে কি লিখেছি, কনসিডারেশন মাস্ট বি রিয়াল, কনসিডারেশনটা রিয়াল হতে হবে, ইলুশনারি হলে চলবে না। সব বলবো ইলুশনারি ভাবে, ঠিক আছে, ইলুশনারি হলে চলবে না, কনসিডারেশনটা রিয়েল হওয়া দরকার, ইলুশনারি হলে চলবে না, ঠিক আছে তো। আচ্ছা, কনসিডারেশন নিড নট টু বি অ্যাডিকুয়েট, ঠিক আছে, নিড নট টু বি অ্যাডিকুয়েট বাট মাস্ট বি রিয়াল। তো দেখো, নিড নট টু বি অ্যাডিকুয়েট, বলছে কনসিডারেশন নিড নট টু বি অ্যাডিকুয়েট বাট মাস্ট বি রিয়াল। বারবার একটা কথা বলছে, কনসিডারেশনটা কি হতে হবে, রিয়াল হতে হবে, ইলুশনারি হলে চলবে না, ইলুশনারি হলে চলবে না। স্যার রিয়াল মানে কি, এখানে রিয়াল বলতে লতে কি বলছে, রিয়াল বলতে লতে বলতে হয়েছে হ্যাভিং এক্সিস্টেন্স ইন দ্য আইস অফ ল, আইনের চোখে যার অস্তিত্ব আছে, হ্যাভিং এক্সিস্টেন্স, হ্যাভিং এক্সিস্টেন্স ইন দ্য আইস অফ ল, ইন দ্য আইস অফ, আইনের চোখে যার অস্তিত্ব আছে, এটাকেই বলা হয় হ্যাভিং। রিয়াল বলতে কোনটাকে বোঝায়, হ্যাভিং এক্সিস্টেন্স, ঠিক আছে, ইন দ্য আইস অফ ল, আইনের চোখে যার তোমার অস্তিত্ব আছে সেটাই হচ্ছে রিয়াল। তো দেখো, দেখো আমি তোমাকে বলছি, মানে কনসিডারেশনের যে লিগাল রুল আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা রুল, যেটা 4 নম্বর লিখছি, কনসিডারেশনটা অবশ্যই রিয়াল হওয়া দরকার, ইলুশনারি হলে চলবে না, ঠিক আছে, অর্থাৎ কনসিডারেশনটা ইলুশনারি হলে চলবে না, যদি ইলুশনারি হয় তাহলে সেই কনসিডারেশনটাকে ভ্যালিড কনসিডারেশন বলবে না, যদি ইলুশনারি হয় তাহলে সেই কনসিডারেশনকে তোমার ভ্যালিড কনসিডারেশন বলবে না। যেমন, যেমন ধরো আমি তোমাকে কিছু উদাহরণ দিচ্ছি, যেমন তোমাকে আমি কিছু উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, ঠিক আছে, ধরো আগেও বলেছিলাম এই উদাহরণটা, আমি আবার আবার এই উদাহরণটা দিচ্ছি। ধরো তান্ত্রিক, তান্ত্রিক নাম তো শুনেইছো, যারা তন্ত্র সাধনা করে, যারা তন্ত্র সাধনা করে, যারা তন্ত্রের তান্ত্রিক বলে, ঠিক আছে, একটা ধরো ভদ্রলোক আছে, আমি লিখছি, ধরো, ধরো এখানে ধরো রাম, ধরো রাম, ঠিক আছে, রাম, মানে লোকটার নাম লিখলাম রাম, ঠিক আছে, আর এটা ধরো একটা তান্ত্রিক, এটা ধরো একটা তান্ত্রিক, তান্ত্রিকটাকে কি লিখলাম, কি। তো রাম এক তান্ত্রিককে একটা অফার দিয়েছে, স্যার কি অফার দিয়েছে, বলছে এই ধরো আমার বউ মারা গেছে, রাম বলছে আমার বউ মারা গেছে, ঠিক আছে, আমার বউ মারা গেছে, তুমি যদি আমার বউকে বাঁচিয়ে দিতে পারো, বউ মারা গেছে, বউ মরে গেছে, ঠিক আছে, শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, তুমি যদি আমার বউকে জ্যান্ত করে তুলতে পারো, ঠিক আছে, তাহলে আমি তোমাকে 5 লাখ, 5 লাখ টাকা দেব, ঠিক আছে। তো রাম এই অফারটা তান্ত্রিককে দিয়েছে, ঠিক আছে, তো তো তান্ত্রিক এই অফারটাকে অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে, অফার অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, তোমার এগ্রিমেন্ট হয়ে গেছে, কিন্তু ল কি, আইনের চোখে কি এর কোনো এক্সিস্টেন্স আছে, না, এটাকে ইলুশনারি বলে, এটাকে ইলুশনারি বলে, ঠিক আছে। মানে তুমি ভাবো, ভাবো কোনো একটা মানুষ মারা গেছে, তাকে কখনো কেউ জীবিত করতে পারবে, একটা মানুষ মারা গেছে তাকে কখনো জীবিত করা যায়, বাঁচিয়ে তোলা যেতে পারে কোনোদিন, কোনোদিন, যে মানুষ মরে গেছে তাকে তো কখনোই বাঁচিয়ে তোলা যাবে, তাকে কখনোই বাঁচানো সম্ভব নয়, তাই এরকম যদি কোনো কনসিডারেশন হয়, সেটাকে কি রিয়ালিটি, মানে মানে তুমি ব্যাকগ্রাউন্ড চেক করো, এর রিয়ালিটি হবে, কোনোদিন রিয়াল হবে এরকম কনসিডারেশন হবে না, এটাকে বলা হয় ইলুশনারি, এটাকে বলা হয় ইলুশনারি। আরেকটা উদাহরণ, আরেকটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ বললাম, আর একটা উদাহরণ বললাম, ঠিক আছে, এটাকে বলা হয়, এই যে আমি এই উদাহরণটা বললাম না, এই যে তান্ত্রিক, একটা রামের বউ মারা গেছে, রামের বউকে বাঁচিয়ে তোলার একটা অফার তান্ত্রিককে দিয়েছে, এরকম জিনিসটাকে বলা হয়, এটাকে বলে ফিজিক্যালি ইম্পসিবল, এটা হচ্ছে ফিজিক্যালি, এটা হচ্ছে ফিজিক্যালি ইম্পসিবল, ফিজিক্যালি ইম্পসিবল, সম্ভব নয়, সম্ভব নয়, ফিজিক্যালি ইম্পসিবল। আরো উদাহরণ আগে অনেক বলেছিলাম। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি,
ঠিক আছে? এ এ বির কাছ থেকে বললাম বির কাছ থেকে ৫,০০০ টাকা ধার করল। ঠিক আছে? বির কাছ থেকে ৫,০০০ টাকা ধার করল। ঠিক আছে? তারপর এ আবার এ আবার ৫০০ টাকা ৳৫০০ কাকে দিল জানেন তো? বির বন্ধু সিটাকে, সি হচ্ছে সিটাকে ফ্রেন্ড অফ বি। ঠিক আছে? এ আবার সি কে ৫০০ টাকা দিল। আবার সি কত টাকা দিল? ৫০০ টাকা দিল। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে? বির কাছ থেকে ৫০০ টাকা ধার নিল। তারপরে আবার কি করল? বির বন্ধু সি কে ৫০০ টাকা দিল। তাহলে বুঝতে পারলে তো? বির কাছ থেকে ৫,০০০ টাকা ধার নিল। তারপরে এ আবার সি কে ৫০০ টাকা দিল। কেন? সি কে ৫০০ টাকা দিল। সি হচ্ছে বির বন্ধু। এবার সি আবার কে একটা প্রমিস করেছে যে যে আমার বন্ধুর থেকে তুমি যে ৫,০০০ টাকা ধার নিয়েছো, যাও এই ৫,০০০ টাকা আর দিতে হবে না। এই ৫,০০০ টাকা ধার এই ৫,০০০ টাকা ধার নিয়েছো এই টাকাটা দিতে হবে না। লিগালি এটা ইম্পসিবল। লিগালি কিন্তু ইম্পসিবল। ঠিক আছে? লিগালি এটা ইম্পসিবল। তাহলে এটাকে বলবো কি? লিগালি ইম্পসিবল। লিগালি ইম্পসিবল। কি বললাম? উদাহরণটা কি বললাম? এ বির কাছ থেকে ৫,০০০ টাকা ধার নিয়েছে। ঠিক আছে? এবার আবার সিটা কে? সি হচ্ছে বির বন্ধু। আবার সি কে ৫০০ টাকা দিয়েছে। তো সি আবার একে বলল, যাও আমি তোমাকে প্রমিস করছি, ঠিক আছে? আমার বন্ধু বি তোমার থেকে টাকা নেবে। আমার বন্ধু বি তোমার থেকে টাকা নেবে না। এটা কখনোই সম্ভব নয়। লিগালি ইম্পসিবল। ঠিক আছে? তাহলে সি কখনো এই টাকাটা মকুব করতে পারে। সি পারে না কিন্তু। এই টাকাটা ধরো বি বলতে পারে, বি তো টাকাটা পায়। বি বলতে পারে যে আমি টাকা নেব। সেটা হতে পারে। কিন্তু সি কখনো বলতে পারে না। তো এটা আমি তোমাকে বললাম। এবার ধরো আরো একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো একটা উদাহরণ। এবং উদাহরণটা আমার খুব ভালো লেগেছে। উদাহরণটা আমি বলছি। ধরো আজকে তো ২০২৫ সাল, আজ থেকে ৫ বছর পর, ধরো ২০৩০ সালে, ঠিক আছে? আমি ১০০ একর জমির ওপর আমি ১০০ একর জমির ওপর একটা বাংলো বানাবো। ১০০ একর জমির ওপর একটা বাংলো বানাবো। আর সেই বাংলোটা আমি তোমাকে বিক্রি করব। আর সেই বাংলোটা আমি তোমাকে বিক্রি করব ৫০ কোটি টাকায়। সেই বাংলোটা তোমাকে আমি বিক্রি করব ৫০ কোটি টাকায়। ঠিক আছে? বলো এটা কি রিয়াল নাকি ইলুশনারি? বলো এটা কি রিয়াল নাকি ইলুশনারি? স্যার কি বলছেন? এটা কি করে রিয়াল? এ কোনদিন রিয়াল হবে না, ইলুশনারি। ইলুশনারি। ঠিক আছে তো? এটা হচ্ছে তোমার ইলুশনারি। আরেকটা উদাহরণ। ঠিক আছে? কাল রাতে আমি স্বপ্নে ভালো করে শোনো। কাল রাতে আমি তোমাকে ৫০০ টাকা ধার দিয়েছিলাম। কাল রাতে আমি তোমাকে ৫০০ টাকা দিয়েছিলাম স্বপ্নে। স্যার কবে দিলেন? কাল রাতে আমাকে ৫০০ টাকা স্বপ্নে দিয়েছিলাম। কাল রাতে আমি তোমাকে স্বপ্নে ৫০০ টাকা দিয়েছিলাম। ঠিক আছে? দাও ৫০০ টাকা ফেরত দাও। দাও ৫০০ টাকা ফেরত দাও। কালকে রাতে ৫০০ টাকা দিয়েছিলাম। এটা তো ইলুশনারি। এটা কি বলে? এটা রিয়াল। এটা স্বপ্নে। তো দেখো আমাদের নোট কি লেখা আছে? নোটটা পড়ো। বলছে ইট মাস্ট বি রিয়াল নট ইলুশনারি। বলছে কনসিডার রিয়াল হতে হবে, ইলুশনারি হলে চলবে না। কনসিডার মাস্ট বি রিয়াল নট ইলুশনারি। ঠিক আছে? বলছে কনসিডার মাস্ট বি রিয়াল এন্ড নট ইলুশনারি। ইলুশনারি কনসিডারেশন রেন্ডার দ্য ট্রানজাকশন ভয়েড। যদি ইলুশনারি কোনো কনসিডার যদি ইলুশনারি হয়, তাহলে সেই কনসিডারেশনটাকে ভ্যালিড বলবে না। সেই কনসিডারেশনকে ভ্যালিড বলবে না, ভয়েড হয়ে যাবে, ভয়েড। It must be competent. That is, it must be something to which law attach some value. মানে আইনের চোখে যার একটা অস্তিত্ব থাকবে, এটা বলতে চাইছে। An agreement to do something which promisor is already bound to do is without competent consideration. উদাহরণগুলো দেখো না কি বলেছে? A promises to pay existing debt punctually if B the creditor gives him a discount. Agreement without consideration and discount cannot be enforced. মানে এ প্রমিস করেছে বি কে যে যে তুমি আমার কাছে টাকাটা পাও, সেই টাকাটা আমি দিয়ে দেব যদি তুমি ডিসকাউন্ট দাও। যদি তুমি ডিসকাউন্ট দাও তাহলে টাকাটা দিয়ে দেবো। আরে ও তো এমনি টাকা দেবে তাই করতো, এখানে ডিসকাউন্টের প্রশ্ন হচ্ছে বল। ঠিক আছে? তাহলে এটাকেও ভ্যালিড বলবো না, এটাকেও ভ্যালিড বলবো না। এগ্রিমেন্ট ইজ উইদাউট কনসিডারেশন এন্ড ডিসকাউন্ট ক্যান নট বি এনফোর্স। বলছে কনসিডারেশন ইজ নট ভ্যালিড। কনসিডার ভ্যালিড হবে না। কখন ভ্যালিড হবে না? ফিজিক্যালি ইম্পসিবল। উদাহরণ দিলাম, যেমন ওই যে ডিসকভার ট্রেজার বাই ম্যাজিক। ঠিক আছে? ধরো একটা খেলনা আছে। দেখো তো খেলনাটা কিছুক্ষণের মধ্যে এই খেলনাটা আছে, খেলনাটা দেখো
এই খেলনাটা কি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে একটা তোমার আইফোন হয়ে যাবে। একটা খেলনা আছে, খেলনাটা কিছুক্ষণের মধ্যে আইফোন হয়ে যাবে। তো এটা কখনো সম্ভব ম্যাজিক, এটা ম্যাজিক কখনো সম্ভব নয়। তো এটা হচ্ছে ফিজিক্যালি ইম্পসিবল, লিগালি নট পারমিসিবল। অর্থাৎ বলছে ধরো আমি আমি তোমাকে বললাম এই লোকটাকে মার্ডার করতে হবে, এই লোকটাকে মার্ডার করতে হবে, এই লোকটাকে মার্ডার করতে পারলে আমাকে 5 লাখ টাকা দেবে। ঠিক আছে, 5 লাখ টাকা এটা আমাদের লিগাল পসিবল, এটা লিগালি পসিবল না, সেটা লিগালি হওয়া মানে লিগালি পসিবল না, কারণ আইন কখনো এটা মান্যতা দেয় না। আর আনসার্টেন বলছে টু পে আ রিজনেবল স্যালারি ফর সার্ভিসেস রেন্ডার। দেখো ল কি বলে দিচ্ছে, দেখো আজকে আমার বাড়িতে কোনো একজন লোককে দিয়ে কাজ করা, আমি বলেছি তোমাকে আমি রিজনেবল স্যালারি দেবো, যেটা হওয়া উচিত। ঠিক আছে, রিজনেবল স্যালারি বলে কিছু হয়, রিজনেবল কত টাকা দেবো, রিজনেবল স্যালারি বলে কিছু, এটা আনসার্টেন। ঠিক আছে, আনসার্টেন। ঠিক আছে, এটাই বলছি রিজনেবল, রিজনেবল স্যালারি বলে কিছু হয় না। তো রিজনেবল স্যালারি ক্যালকুলেট করার এরকম কোনো মেথড নেই, তাই এটাকে বলা হয় আনসার্টেন কনসিডারেশন। ঠিক আছে, আর বলে ইলুশনারি, ইলুশনারি ফুলফিলমেন্ট অফ প্রি এক্সিস্টিং অব্লিগেশন। ওই যেটা বললাম, ওই যে বললাম আহ, আমি মানে এই যে উদাহরণ বললাম না, এ বি সির উদাহরণটা, এ মানে এ বির কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছে, এবার এ আবার সি কে 500 টাকা দিল, যে সিটাকে বির বলতো, সি বললো যাও আমার বন্ধু থেকে যখন 5,000 টাকা ধার নিই, ধারটা মুকুব হয়ে গেল। এটাকে কি বলে, এটা এই যে এটা তো লিগালি ইম্পসিবল না। আর এখানে কি লেখা আছে, এটাকে ইলুশনারি, ওই একই ব্যাপার। ঠিক আছে, দুটো উদাহরণ আরো দেওয়া আছে। এক্স এঙ্গেজ ওয়াই ফর ডুইং আ সার্টেন ওয়ার্ক এন্ড প্রমিসেস টু পে রিজনেবল রেমুনারেশন। ঠিক আছে, দিস প্রমিসেস ইজ নট এনফোর্সেবল বিকজ দ্য কনসিডারেশন ইজ আনসার্টেন। এখানে এইমাত্র বললাম। ঠিক আছে, এইমাত্র তোমাকে বোঝালাম যে এক্স ওয়াই কে একটা কাজে নিযুক্ত করেছে, বলছে যে এই কাজটা করে দিলে, করে দিলে তোমাকে একটা রেমুনারেশন দেওয়া হয়েছে, কত টাকা, বলছে রিজনেবল। তো আনসার্টেন, রিজনেবল বলে কিছু হয় না, এটা ভ্যালিড নয়। লাস্ট এক্সাম্পল, এক্স প্রমিস টু পে লাইফ ইন দ্য ওয়াই ডেথ। ওই তো বললাম, এক্স প্রমিস করেছে টু পুট লাইফ ইনটু ওয়াই ডেথ ওয়াই, মানে ওয়াই এর যে বউ মারা গেছে তার শরীরে যদি তুমি প্রাণ সঞ্চার করে দিতে পারো, মানে তুমি তাকে যদি জীবিত করে দিতে পারো, তাহলে ওয়াই প্রমিস করছে যে তোমাকে 1 লাখ টাকা দেবে। দিস এগ্রিমেন্ট ইজ ভয়েড বিকজ কনসিডারেশন ইজ ফিজিক্যালি ইম্পসিবল টু পারফর্ম। তো এই যে তোমার উদাহরণগুলো বলা হয়েছে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা। আর অ্যাডিকুয়েট মানে এখানে লেখা আছে অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট মানে কি বলতো, পর্যাপ্ত, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত। দেখো একটা উদাহরণ দিই, যে আর একটা লেখা ছিল না, যে এখানে লেখা ছিল, যে পাশেই লেখা ছিল কনসিডারেশন নিড নট টু বি অ্যাডিকুয়েট বাট মাস্ট বি রিয়াল। এটা কি বলতে পারো, ধরো আমি যে তোমাকে একটা বলছি, আমার যে একটা আইফোন আছে, আমি আমার আইফোনটা আমি তোমাকে বেচতে চাই। ঠিক আছে, আমি আমার আইফোনটা আমি তোমাকে বেচতে চাই। ঠিক আছে, তো আমার আইফোনটার দাম ধরো 1 লাখ টাকা, আমি তোমাকে সেই আইফোনটা 10,000 টাকায় বিক্রি করবো। 1 লাখ টাকার আইফোন তখন 10,000 টাকায় বিক্রি করতে, 10,000 টাকায় বিক্রি করতে, দেখো এটা প্রমিস করেছে, 1 টাকা প্রমিস করেছে। এটা লিগালি মানে এটা কি বলবো, এটা তো এটা তো অ্যাপ্রোপ্রিয়েট নয় না। এটা দেখে এই কনসেপ্ট দেখে কি মনে হচ্ছে, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট নয় না, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট না, অ্যাপ্রোপ্রিয়েট নয়, তবুও এটা বৈধ, তবুও এইটা কিন্তু কনসিডারেশন হবে। দেখো এখানে লিখেছি উদাহরণটা দেখতে পারবে।
আমি যে উদাহরণটা দিচ্ছিলাম এটা ধরো 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 এটা প্রীতি, এটা ধরো জলি, ঠিক আছে? প্রীতির একটা আইফোন আছে, প্রীতি তার আইফোনটা জলিকে বিক্রি করে, আইফোনটার দাম ধরো 1,00,000, ঠিক আছে? ও বলছে আমি এই ফোনটা জলিকে আমি 10,000 টাকায় বিক্রি করতে চাই, 10,000 টাকায়, ঠিক আছে? আইফোনটা সত্যি 1-1.5 লাখ টাকার আইফোন প্রীতি জলিকে 10,000 টাকায় বিক্রি করতে চায়, ঠিক আছে? জেনারেলি 1.5 লাখ টাকার আইফোন এদের কখনো 10,000 টাকা হতে পারে না। কখনো 10,000 টাকা বিক্রি হতে পারে না, ঠিক আছে? এটা হতে পারে না, অর্থাৎ এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাহলে বুঝতে পারলে যে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। কিন্তু প্রীতি তো জলিকে প্রমিস করেছিল, ঠিক আছে? আর জলিকে প্রমিস করেছিল আমি তোমাকে আইফোনটা 10,000 টাকায় বিক্রি করতে চাই। জলিও প্রমিসটাকে অ্যাকসেপ্ট করেছিল, ঠিক আছে? জলি এই মানে প্রীতি জলিকে অফার করেছিল যে আমি আমার আইফোনটা আমি তোমাকে 10,000 টাকায় বিক্রি করতে চাই। জলি অফারটাকে অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু এই যে এই সিনারিওটা, এই স্টোরিটা দেখে কিন্তু কি মনে হচ্ছে যে কনসিডারেশনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। তা সত্ত্বেও কিন্তু এটাকে ভ্যালিড বলা হবে, এটাকে ভ্যালিড বলা হবে। কেননা যে কোর্ট, কোর্ট কিন্তু কনসিডারেশন মানে অ্যাপ্রোপ্রিয়েট কত কি হওয়া উচিত কি হওয়া উচিত না, এটা কিন্তু কোর্ট ডিসাইড করে না। কোর্ট ডিসাইড, এটা ডিসাইড করে কারা কারা? প্রমিসার প্রমিসির মধ্যে কিন্তু ডিসাইড হয়, ঠিক আছে? তো কোর্ট কিন্তু বলবে না তোমাদের মধ্যে কথা হয়েছে তোমরা কি, হ্যাঁ তোমরা যদি কেউ কথা না মানো তখন কোর্ট শুনবে, ঠিক আছে? তোমাদের মধ্যে কথা হয়েছে প্রীতি জলিকে বলে দিয়েছে যে আমি আমি আমার আইফোনটা তোমাকে 10,000 টাকা বিক্রি করতে, তো তোমাদের মধ্যে তো রেটটা ফিক্সিং হয়েছে, তো কোর্ট এখানে কিন্তু কিছু করতে পারে না। মানে এই যে এই আইফোনটার দাম অরিজিনালি কত টাকা হওয়া উচিত, ঠিক আছে? কোর্ট কিন্তু এটা বিচার, কোর্ট এটা বিচার করবে না। তো কেননা এই যে ওদের মধ্যে কন্ট্যাক্টটা প্রীতি আর জলের মধ্যে কন্ট্যাক্টটা গড়ে উঠেছে ওদের নিজের ইচ্ছাই গড়ে উঠেছে, ঠিক আছে? ওদের নিজের ইচ্ছাই গড়ে উঠেছে, ঠিক আছে? তো আশা করি তুমি বুঝতে পারলে। বা ধরো আরেকটা উদাহরণ যদি বলি, ধরো প্রীতি আরেকটা জলি, জলির কাছে প্রচুর পুরোনো দিনের গান আছে, পুরোনো দিনের গানের রেকর্ড আছে। ধরো সেই ধরো বলো কিশোর কুমার, ঠিক আছে? লতা, ঠিক আছে? তারপর যে মোহাম্মদ রফি, এদের এদের পুরোনো দিনের গান, এই গান নিয়েই পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? প্রীতির এই গান খুব পছন্দ, ওর থেকে কিনতে চায়, ঠিক আছে? ওর থেকে কিনতে চায়, পুরোনো দিনের গানের রেকর্ড কিনতে চায়। তো প্রীতি জলির থেকে কিনতে চায় 500 টাকার বিনিময়ে কিনতে চায়, ঠিক আছে? তো তো প্রীতি এই কথাটা জলিকে বলেছে, ঠিক আছে? জলি বললো ঠিক আছে আমি বিক্রি করতে চাই 500 টাকায় বিক্রি করতে চাই। কিন্তু আদৌ এর মূল্য 500 টাকা হওয়া উচিত কিনা, ঠিক আছে? কোর্ট কিন্তু এটা বিচার করবে না। ওদের মধ্যে কথা 500 টাকাতেই হয়েছে। তো আশা করি কিন্তু তোমরা পয়েন্টটা বুঝতে পারবে, ঠিক আছে? তো আমরা 4টে পয়েন্ট পড়লাম। এবার 5 নম্বর পয়েন্ট পড়বো, লেখো কনসিডারেশন শুড নট বি সামথিং, কনসিডারেশন should not be something for which the promiser, for which the promiser is already bound, is already bound to perform. তো কি বলেছে এখানে? এখানে কি বলেছে? বলছে বলছে কনসিডারেশন শুড নট বি সামথিং, শুড নট বি সামথিং ফর হুইচ দ্য প্রমিসার ইজ অলরেডি বাউন্ড টু পারফর্ম, ঠিক আছে? এখানে ওই এক্সট্রা টাকা দেওয়ার কথা, এক্সট্রা টাকা দেওয়ার কথা, ঠিক আছে? বলছে প্রমিসার সেই কাজ লিগালি করতে বাধ্য থাকে, ঠিক আছে? প্রমিসার সেই কাজটা লিগালি করতে বাধ্য, তাকে কনসিডারেশন বলা যাবে না। মানে প্রমিসার যেই কাজটা লিগালি করতে বাধ্য তাকে কিন্তু তোমার কনসিডারেশন বলা যাবে না, ঠিক আছে? কনসিডারেশন বলা যাবে না। তো ধরো ধরো একজন, আমি তোমাকে লিখছি, এখানে লিখছি, ধরো একজন লয়ার, এটা ধরো একজন লয়ার, আর এটা ধরো একজন ক্লায়েন্ট, এটা ধরো একজন ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট একটা কাজে ফেঁসে গেছে, কোনো কাজে ফেঁসে গেছে, ঠিক আছে? কোনো কাজে ফেঁসে গেছে, তো একটা লয়ারের দ্বারস্থ হয়েছে, লয়ারকে বলেছে যে তুমি যদি আমাকে এই কেসটা থেকে বাঁচাতে পারো, ঠিক আছে, আমি তোমাকে এর জন্য 5 লাখ টাকা ফিস দেবো, ঠিক আছে? এবার কোর্টে কেস চলছে, কোর্টে কেস চলছে, কোর্টে কেস চলছে, ঠিক আছে? কোর্টে কেস চলছে, বলছে ক্লায়েন্টের 5 লাখ টাকা কোনো ব্যাপার না। ও বলছে আমার কাছে সম্মানটাই বিশাল বড় ব্যাপার, এখান থেকে যেন আমি না ফাঁসি, ঠিক আছে? আমি আমি তুমি আমাকে আমাকে এই কোর্টে
আমাকে এই কেসটা জিতিয়ে দাও, ঠিক আছে? আমার পক্ষে রায় ঘোষণা করে দাও, ঠিক আছে? তো লয়ারকে কথা বলে যে আমি তোমাকে তোমার ফিস আমি ৫,০০,০০০ তুমি আমাকে কেসটা দিয়ে দাও। মানে দেখো একজন যে লয়ার হয় তারা যখন কোর্টে যখন কেস লড়ে জিতুক বা হারুক তাদের ফিস তো দিতেই হবে। ঠিক আছে? তো লয়ার যখন ক্লায়েন্টের দিয়ে কেসটা নিয়েছে ও কি হারার জন্য কেস নিয়েছে না স্যার? ও তো জেতার জন্যই কেস নিয়েছে। তো এই কেসটা লয়ার টার্গেট কি? ক্লায়েন্টকে জেতানো। ক্লায়েন্টকে জেতানো, ঠিক আছে? ক্লায়েন্টের হয়ে রায়টা ঘোষণা করা। ঠিক আছে? তো ৫,০০,০০০ টাকা এরকম কন্ট্রাক্ট হচ্ছে। ক্লায়েন্ট কোর্টে গেছে, বুঝতে পারছে যে ও কোনমতেই জিততে পারবে না। ক্লায়েন্ট পুরো বুঝেই গেছে যে না ওর সব বিফরে যাচ্ছে। ওর এগেইনস্ট এ কিছু আসছে না। মানে ওর ফরে কিছু আসছে না। মানে এগেইনস্ট এ যাচ্ছে না। ও কোর্টে কেস জিততে পারবেই না। ও যে লয়ার থেকে কোনমতেই কোর্টে কেস জিততে পারবে না। তো ক্লায়েন্ট আবার লয়ারের সঙ্গে কথা বলল। বলছে তোমাকে আমি আজ দেব। তুমি কোর্টে কেস চাইবে। ঠিক আছে তো? বলছে এটাকে কনসিডারেশন বলবো। এটাকে কনসিডার বলবো না। কেন না ৫,০০,০০০ টাকাই কনসিডারেশন। এই অতিরিক্ত যে এক্সট্রা টাকা দেওয়া হচ্ছে এটা কিন্তু কনসিডারেশন করে না। কারণ ও এই কাজটা করতে বাধ্য। আরেকটা উদাহরণ। ধরো, ধরো তুমি কোনো তোমার বাড়ি থেকে কোনো কিছু চুরি হয়ে গেছে। কোনো গুরুত্বপূর্ণ বা মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে। ঠিক আছে? থানায় গিয়ে কেস করেছো। থানায় গিয়ে কেস করেছো। ঠিক আছে? এইবার তো অনেকদিন টাইম হয়েছে কেস ধরতে পারছে না। পুলিশ তো তাকে ধরতে পারছে না। এবার পুলিশকে বলেছো বলেছে তুমি ধরে দিতে পারো। তুমি যদি ধরে দিতে পারো তাহলে তোমাকে এত টাকা দেব, এত টাকা দেব। ঠিক আছে? তা তুমি বলো পুলিশ ধরে দিল। তাহলে তারপরে তুমি যদি টাকা না দাও পুলিশ তোমার বিরুদ্ধে কোর্টে কেস করতে পারবে? তুমি তোমার বিরুদ্ধে পুলিশ কি কোর্টে কেস করতে পারবে? লিগালি নয়। তুমি থানায় একটা পুলিশ অফিসারকে বলেছো যে এই আমার সঙ্গে খুব খারাপ কাজ করেছে। তো বা ধরো তোমার ঘর থেকে একটা জিনিস তোমার ধরো দামি ফোন চুরি করেছে। তুমি তুমি বলেছো পুলিশকে বলেছো তো পুলিশের কাছে গিয়ে এফআইআর করেছে। তো পুলিশ শুনেছে। তারপর পুলিশ তাকে ধরতে বেরিয়ে এবার বলেছে পুলিশকে বলে তুমি তাড়াতাড়ি ধরে দাও। তুমি ওকে ধরতে পারো আমি তোমাকে ৫,০০০ টাকা দেবো। ঠিক আছে? তো ধরো পুলিশ ধরে দিল। ধরার পর তোমাকে ধরো তোমাকে বললো ৫,০০০ টাকা দিই। ৫,০০০ টাকা দিতে অস্বীকার করে। ঠিক আছে? পুলিশ আবার কোর্টে তোমার বিরুদ্ধে কেস করবে। কোর্টে কেস করলে কি পুলিশ টাকা পাবে? কোনোদিন টাকা পাবে না। কারণ এটা তো এর কোনোদিন পাবেই না টাকা। কোনোদিন টাকা পাবে না। কেন? এক তো কোর্টে গেলে তো পুলিশের এগেইনস্ট এ কেস উঠে যাবে। পুলিশ কোনোদিন কোর্টে যাবে না। ঠিক আছে তো? আর আরেকটা কথা পুলিশ যেতে পারে না। তার কারণটা কি? পুলিশ কি গভর্নমেন্টের থেকে টাকা পাচ্ছে। কাজটা করার জন্য কিন্তু পুলিশকে গভর্নমেন্ট টাকা দেয়। ঠিক আছে? তার মানে কিন্তু এই এক্সট্রা কাজের জন্য কিন্তু কোনো পুলিশ টাকা পেতে পারে না। তো এটাই বলেছে। তাই কি বললাম? প্রমিসার যেই কাজ লিগালি করতে বাধ্য তাকে কনসিডার বলা যাবে না। ঠিক আছে? তো দেখো আমাদের উদাহরণে কি বলা আছে। এই দেখো উদাহরণটা আমাদের উদাহরণটা লেখা আছে। এই উদাহরণটা পড়ো। এই উদাহরণটা ভালো উদাহরণ। রামচন্দ্র রামচন্দ্র চিন্তামণি আমি এই উদাহরণটাই বলছিলাম কিছুক্ষণ। রামচন্দ্র চিন্তামণি ভার্সেস কালুরাজু। ঠিক আছে? 1877 এ প্রমিস টু পে বি। ঠিক আছে? এ প্রমিস করেছে বি কে। ঠিক আছে? এ প্রমিস পে বি হু হ্যাড রিসিভ সামান। ঠিক আছে? টু অ্যাপিয়ার আ ট্রায়াল ইন আ সিভিল শো। ঠিক আছে তো? a certain a certain sum being a compensation for loss of time during his attendance. ঠিক আছে? Held the promise was without consideration and hence void because he has under a duty imposed by law to appear and give evidence. তো এখানে বলতে চেয়েছে যে এই জিনিসগুলো যে এক্সাম্পল গুলো পড়লে বা এখানে ধরো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। বলছে এক্স হ্যাড রিসিভ সামান টু অ্যাপিয়ার বিফোর কোর্ট অফ ল অ্যাজ উইটনেস অন বিহাফ অফ ওয়াই হু প্রমিস টু পে সাম মানি ফর হিজ ট্রাভেল। ঠিক আছে? ইট ওয়াজ হেল্ড দ্যাট দ্য প্রমিসেস টু পে মানি ওয়াজ ভয়েড ফর ওয়ান্ট অফ কনসিডারেশন
because X was under a legal duty to appear as witness before court of law. এটা কলিন্স ভার্সেস গডফ্রে তোমার কেসটা কিছুক্ষণ আগেই তোমাকে বললাম, তুমি ধরো কোনো একটা কেস খেয়েছো, কোনো একটা কেসে তুমি জড়িয়ে গেছো, তুমি ধরো কোনো একটা কেসে জড়িয়ে গেছো, তুমি একটা লয়ারের শরণাপন্ন, লয়ারকে বললে আমাকে এই কেস থেকে স্যার প্লিজ বাঁচিয়ে দিন। তো লয়ার বলেছে এই কেসটা জেতার জন্য, এই কেসের জন্য আমি ফিস চার্জ করছি 5 লাখ, তাহলে কিন্তু আমি কেসটা লড়বো। বলছি ঠিক আছে লড়ো, আমি 5 লাখ টাকা দিতে রাজি আছি, 5 লাখ টাকা দেবো। তো কোর্টে কেস হলো, ঠিক আছে, সমস্ত কেস তোমার এগেনস্টে আছে, সমস্ত কি সমস্ত মামলার যার সাক্ষ্য টাক্ষ্য আছে সব তোমার এগেনস্টে সাক্ষ্য দিচ্ছে, সবাই তোমার এগেনস্টে কথা বলছে, ঠিক আছে তো? তাহলে তোমার তোমার এখানে শাস্তি হতে বাধ্য। তুমি লয়ারের সঙ্গে আবার কথা বলে, লয়ারের সঙ্গে তুমি আবার কথা বললে, লয়ারকে বললে আমি তোমাকে আরো 2 লাখ টাকা দিতে রাজি আছি, আমাকে টাকা নিয়ে কোনো চিন্তা, তুমি আমাকে কেস থেকে বাঁচিয়ে দাও। তো দেখো, লয়ার যখন এই কেসটা নিয়েছে, লয়ার টার্গেট কি কোর্টে কেসটা জেতানো, ওকে কেসটা হারানো, টার্গেট কেসটা জেতানো। তো 5 লাখ টাকা দিতেই রায় করতো, মানে 5 লাখ টাকার জন্য তোমাকে জেতাতে হবে, এমন না যে এক্সট্রা 2 লাখ টাকা দিয়ে তোমার কোর্টে কেসটা জেতা হবে, ঠিক আছে তো? তো ওই 2 লাখ টাকাকে তোমার কনসিডার মধ্যে ফেলবো না। তাই এখানে এটাই বলতে চেয়েছি, তো consideration should not be something for which the promisor is already bound to perform his obligation. মানে লয়ারের তো একটা দায় আছে, কোর্টে মানে 5 লাখ টাকার বিনিময়ে তোমাকে কেসটা জেতানো, ঠিক আছে, এটা দায়, এই জন্য এক্সট্রার জন্য কিন্তু কোনো দায় নেই। তাই এখানে উদাহরণটা দিয়েছে এক্স হ্যাড রিসিভ সামন টু অ্যাপিয়ার বিফোর আ কোর্ট অফ ল অ্যাজ উইটনেস, যেটা বললাম তোমাকে, এই উদাহরণটা এখানে বলতে দিয়েছে। এই যে অতিরিক্ত যে টাকার কথা বলা হচ্ছে না, এটাকে কিন্তু কনসেন্ট বলা হয়। বলছে এক্স হ্যাড রিসিভড আ সামন টু অ্যাপিয়ার বিফোর আ কোর্ট অফ ল অ্যাজ উইটনেস অন বিহাফ অফ ওয়াই হু প্রমিস টু পে সাম মানি ফর হিজ ট্রাভেল, ঠিক আছে, ইট ওয়াজ হেল্ড দ্যাট দ্য প্রমিস টু পে মানি ওয়াজ ভয়েড ফর ওয়ান of consent because X was under a legal duty to appear as witness before court of law. তো এটাই বলতে চেয়েছে। 5 নম্বর, 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, consideration should not be unlawful, should not be unlawful, কনসিডারেশন সবসময় লফুল হতে হবে, আনলফুল হলে চলবে না, ইললিগাল হওয়া যাবে না, ইললিগাল কনসিডারেশন কোনো মতে ইললিগাল হওয়া যাবে না, ঠিক আছে? আর ইম্পসিবল হওয়াও যাবে না, কনসিডারেশনটাও কখনো কোনো মতে মানে ইম্পসিবল যেন না হয়, মানে অসম্ভব যেন না হয়। আর অপোজ টু পাবলিক পলিসি মানে জনস্বার্থ বিরোধী যেন না হয়, ঠিক আছে, পাবলিকের এগেনস্ট যেন না যায়, ঠিক আছে, ঠিক আছে, কনসিডারেশন কখনো পাবলিকের এগেনস্ট না যায়, তো অপোজ টু পাবলিক পলিসি। ধরো ধরো তুমি কাউকে বললো যে এখানে এখানে না একটা দাঙ্গা লাগে, দাঙ্গা রাইট 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 লাগে, এই তুই যদি রাইটটা লাগাতে পারিস আমি তোকে 10 লাখ টাকা দেবো, ঠিক আছে? তো যাকে এই অফারটা দিয়েছে সেই অফারটা ও রাজি, অফারে রাজি। দেখো এটা কি কখনো দেশের আইন মান্যতা দেয় না, সেটা মানে না। তাহলে এরকম এটাকে কিন্তু কনস্টিটিউশন মধ্যে ভরা হবে, লিগাল কনস্টিটিউশন বলা হবে। এবং চলো লাস্ট পয়েন্ট লেখো 7 নম্বর, দেয়ার ক্যান বি স্ট্রেঞ্জার, লেখো দেয়ার can be stranger, there can be stranger, 1 মিনিট এখানে একটু be a consideration,
but there cannot be but there cannot be a stranger to a contract to a contract তাহলে কি লেখা আছে দেয়ার ক্যান বি স্ট্রেঞ্জার বি আ কনসিডারেশন বাট দেয়ার ক্যান নট বি আ স্ট্রেঞ্জার টু আ কন্ট্রাক্ট বলছে স্ট্রেঞ্জার মানে থার্ড পার্টি লতে স্ট্রেঞ্জার মানে থার্ড পার্টি কনসিডারেশন দিতে পারে ঠিক আছে থার্ড পার্টির কাছ থেকে প্রতিদান পাওয়া যেতে পারে থার্ড পার্টির কাছ থেকে কনসিডারেশন পাওয়া যেতে পারে কিন্তু থার্ড পার্টি কখনোই কন্ট্যাক্ট করতে পারে না কন্ট্যাক্ট কারা করতে পারে কন্ট্যাক্ট কারা করতে পারে যেখানে প্রমিসার তারাই কন্ট্যাক্ট করতে পারে কিন্তু কনসিডারেশন থার্ড পার্টি থেকে পেতে পারো কিন্তু থার্ড পার্টি কখনোই কন্ট্যাক্ট করতে পারবে না। তাহলে কি বললাম থার্ড পার্টি কনসিডারেশনে থাকবে যেটাই বললাম থার্ড পার্টি কিন্তু বা স্ট্রেঞ্জার কনসিডারেশনে থাকতে পারে তবে কন্ট্রাক্টে যে সমস্ত পার্টি থাকে তারাই মামলা করতে পারবে কনসিডারেশনে যে সমস্ত পার্টি থাকে তারাই মামলা করতে পারে থার্ড পার্টি কিন্তু মামলা করতে পারে না তো এই হলো কোশ্চেনটা শেষ হয়ে গেল আমাদের তাহলে কি কোশ্চেন পড়লাম এই ক্লাসে কনসিডারেশন কাকে বলে পড়লাম কনসিডারেশন কাকে বলে পড়লাম এর পাশাপাশি বললাম লিগাল রুল প্রথমে বললাম কনসিডারেশন মাস্ট বি এট দ্য ডিজায়ার অফ দ্য কনসিডারেশন হতে হবে প্রমিসারের ইচ্ছা অনুযায়ী নেক্সট কি বলেছিলাম কনসিডারেশন মে বি মুভ ফ্রম দ্য প্রমিসি অর এনি কনসিডারেশনটা আসতে পারে প্রমিসি থেকেও আসতে পারে থার্ড পার্টি মানে স্ট্রেঞ্জার থেকেও আসতে পারে 3 নম্বর কনসিডারেশন মে বি পাস্ট হতে পারে প্রেজেন্ট হতে পারে ফিউচার হতে পারে 4 নম্বর কি বলেছি কনসিডারেশন মাস্ট বি রিয়াল কনসিডারেশনটা রিয়াল হতে হবে ইলুশনারি হলে চলবে না ঠিক আছে তারপর বলেছি কনসিডারেশন বলেছি কনসিডারেশন নিড নট বি অ্যাডিকুয়েট বাট মাস্ট বি রিয়াল 5 নম্বর কনসিডারেশন শুড নট বি সামথিং ফর হুইচ দ্য প্রমিসার ইজ অলরেডি বাউন্ড টু পারফর্ম যে কাজের জন্য অলরেডি তুমি মানে যে কাজ একটা কাজ করতে হবে সেই কাজের জন্য তুমি অলরেডি তাকে দিয়েছো এই কনসিডারেশনটা দিয়েছো তারপর ওই কাজের জন্য তুমি আরো এক্সট্রা কোনো টাকা যদি দাও সেটাকে কনসিডারেশন বলা হবে এটাই বলেছে কনসিডারেশন বলছে কি কনসিডারেশন শুড নট বি সামথিং ঠিক আছে ফর হুইচ দ্য প্রমিসার ইজ অলরেডি বাউন্ড টু পারফর্ম এটা বলেছে 6 নম্বর পয়েন্ট কি বলছে কনসিডারেশন শুড নট বি আনলফুল ইললিগাল ইম্পসিবল অপোজ টু পাবলিক পলিসি কনসিডারেশন কোনো আনলফুল হবে না ইললিগাল হবে না ইম্পসিবল হবে না অপোজ টু পাবলিক পলিসি হবে না লাস্ট পয়েন্ট দেয়ার ক্যান বি স্ট্রেঞ্জার বি আ কনসিডারেশন স্ট্রেঞ্জার কনসিডারেশন থাকতে পারে ঠিক আছে স্ট্রেঞ্জারের কাছ থেকে কনসিডারেশন পেতে পারো কিন্তু স্ট্রেঞ্জার কিন্তু কখনোই কন্ট্যাক্ট করতে পারে না অর্থাৎ কন্ট্রাক্টে যে সমস্ত পার্টি থাকে তারাই কিন্তু কোর্টে কেস করতে পারে স্ট্রেঞ্জার কোর্টে কেস করতে পারে এই হলো আমাদের ক্লাসটা আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আজকের ক্লাসে বললাম হোয়াট ইজ কনসিডারেশন কোন লিগাল রুল অফ কনসিডারেশন নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার থেকে আর দুটো টপিক বাকি আছে তাহলে কিন্তু এই চ্যাপ্টার মানে কনসিডারেশন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো একটা নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট ঠিক আছে ওটার এক্সেপশনটা পড়বো আর একটা পড়বো হচ্ছে তোমার স্ট্রেঞ্জার সম্পর্কে পড়বো এই দুটো কোশ্চেন পড়লেই চ্যাপ্টার শেষ হয়ে যাবে তো আশা করছি এই ক্লাসটা শেষ হয়ে গেল তো তোমরা দেখো ভালো করে ব্যাপারগুলো বুঝতে পারবে তারপর তোমাদের বইটা দেখতে পারো